গায়ে হলুদের সময় নীলার বয়ফ্রেন্ড চলে আসে। নীলা তো দেখেই খুশি হয়েছে, কারণ ও কিছু একটি করে নিয়ে যাবে নীলাকে। নীলা, তোমার সাহস কেমনে হয় আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করার? হ্যাঁ, আমার কি হবে এখন? প্লিজ আমার সাথে চলো, আমরা দুজনে সুখের সংসার করব। নীলাও মনে মনে বলছে, এটাই তো আমি চাই নীল। নীলাও কিছু না ভেবেই নীলের কাছে চলে যায়। এইসব কিছু দেখে তো সবাই অবাক, কারণ এত বিশ্বাস করতাম নীলাকে, সেই কিনা আজ একটি ছেলের জন্য পরিবারের সবার মুখে চুনকালি মাখাবে। এটা যেন বিশ্বাস করতেই চাইতেছে না কেউ। এই চলো নীল এখান থেকে, আমি তোমার অপেক্ষায় ছিলাম, কখন আসবা আর এসে আমাকে নিয়ে যাবা। চলো, আমাদের কোনো বাধাই আটকাতে পারবে না। এই বলে যখনই নীলা চলে যাবে, ওর বাবা এসে বলে, যদি চলে যাস তো আমাকে মেরে ফেলে যা, কারণ এই মুখ আমি আর কাউকে দেখাতেই চাই না। বাবার কথা শুনে নীলা যেন থমকে গেল। এই নীলা, চলো, তুমি পরে দেখবো সবকিছু ঠিক হয়ে গেছে, বুঝছো? ঠিক আছে চলো। এই বলে যখনই নীলা যেতে ধরল, তখনই নীলার বাবা একটি বিশেষ বোতল এনে সব বিষ খেয়ে ফেলে। তখনই সবাই বলতে থাকে, নীলা, তোর বাবা বিষ খেয়েছে, প্লিজ যাস না ওই ছেলের সাথে। কথাটি শোনা মাত্রই নীলা চলে আসে আর বলে, সত্যি তো বাবা বিষ খেয়েছে? সবাই কান্না করতে থাকে। কি হবে এখন? বাবা তোমার কিচ্ছু হবে, আমি তোমাকে ছেড়ে যাব না, তুমি যা বলবে আমি তাই করব। এদিকে এমন কাহিনী দেখে নীল পালিয়ে যায় ভয়, যদি কিছু হয় তখন আমার দোষ হবে এটা ভেবে। এরপরে সবাই মিলে নীলার বাবাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সবাই চিন্তিত করে, যদি খারাপ কিছু হয় তখন কি হবে। নীলা বেশি চিন্তিত, কারণ হলো ওর জন্য বাবা এমন হয়েছে। এসব ভাবতেছে সবাই, আর প্রায় 2 ঘন্টা পর ডাক্তার এসে বলল, চিন্তার কোনো কারণ নেই, আপনারা ঠিক টাইমে নিয়ে এসেছেন, তাই বেশি কিছু ক্ষতি হয়নি, তবে টেনশন রাখা যাবে না কিন্তু। ডাক্তার আমি একটু ভেতরে যেতে পারি প্লিজ? একজন যান, তবে বেশি কথা বলবেন না। এটা বলে ডাক্তার চলে যায়। বাবা আমার ভুল হয়েছে, প্লিজ আমাকে মাফ করে দাও, তুমি যে ছেলের সাথে বিয়ে দিবা আমাকে তাকেই বিয়ে করব। কথা বলতে পারতেছে না, তবুও নীলার বাবা মাথা নাড়িয়ে হ্যাঁ বচক শব্দ বলল। অবশেষে প্রায় 2 দিন পর সুস্থ হলো নীলার বাবা। তাই আজকেই নীলার বিয়ে। যে ছেলের সাথে বিয়ে হবে সেই ছেলের নাম হাসিব, পড়াশোনা ইঞ্জিনিয়ারিং করেছেন, এখন জব করেন। মারে, দেখিস তুই অনেক সুখে থাকবি। হাসিব ছেলেটা খুব ভালো, ওর বাবা মা অনেক ভালো। ঠিক আছে বাবা, তুমি যেটা ভালো বুঝো। নীলাও চায় না এই বিয়েটি করতে, সে চায় নীলকে বিয়ে করতে, কারণ হলো নীলকে ভালোবাসে। বাবার এমন পরিস্থিতি দেখে হাজারো কষ্ট বুকে নিয়ে বিয়েতে রাজি হয়ে যায়। অনেক অনুষ্ঠান করে নীলার বিয়েটা সম্পূর্ণ হয় হাসিবের সাথে। আজ নীলার বাসর রাত। সেই 12টা থেকে বসে আছে নীলা হাসিবের অপেক্ষায়, কিন্তু হাসিব আসতেইছে না। এই চল, এখন তোর বউ বাসর ঘরে অপেক্ষায় আছে, না হলে ঘুমিয়ে যাবে। রে, ঠিক বলেছিস, যদি ঘুমিয়ে যায় তবে আর কিছুই করা হবে না আজ। আরে তোরা থামবি কি একটু পাগলেরা? আর কোনো কথা বলতে না দিয়ে সবাই জোর করে হাসিবকে বাসর ঘরে পাঠিয়ে দেয়। হাসিব বাসর ঘরে আসা মাত্রই নীলা সালাম করে হাসিবকে, সালাম করে আবার সেই আগের জায়গায় গিয়েই বসে। হাসিব যখন নীলার মুখের ঘোমটাটা তুলে দেখে, তখনই নীলাও হাসিবের দিকে তাকিয়ে বলে, ছি ছি ছি, এই কালো ছেলেটি আমার বর। বাবা তো বলেছিল ছেলে অনেক ভালো, এখন দেখি পুরো কালা রাজা। এসব কথা শুনে হাসিব একটু অবাক হয়ে যায়। আচ্ছা, আপনি আমাকে বিয়ের আগে ছবিতে দেখেননি? দেখলে কি আর আপনার মতো এমন কালো ছেলেকে বিয়ে করতাম? কি আর করার বলেন, এখন তো আমাদের বিয়ে হয়ে গিয়েছে। বিয়ে হয়েছে তো কি হয়েছে, আমি আপনাকে জামাই হিসেবে মানবো না, আর আমার অন্য কারোর সাথে সম্পর্ক আছে। আপনি তো দেখি খুব সুন্দরভাবে মজা করতে পারেন। যাই হোক, বাদ দেন না এসব, আজ আমাদের বাসর রাত, এটা উপভোগ করি। এটা বলে হাসিব যখনই নীলার গায়ে হাত দেয়, নীলা কিছু না ভেবেই হাসিবকে, আপনি আমার কথা বোঝেননি, আপনাকে বললাম না আমার অন্য কোথাও সম্পর্ক আছে, আমি আপনাকে স্বামী হিসেবে মানতে পারবো না। তবে আপনি আমাকে বিয়ে করলেন কেন? আমার জীবনটা নষ্ট করলেন কেন, জানতে পারি? আপনাকে বিয়ে করার ইচ্ছে আমার বিন্দু মাত্র ছিল না, শুধুমাত্র বাবার মুখের দিকে তাকিয়ে বিয়ে করেছি। আপনি এত কালো জানলে আমি কখনোই আপনাকে বিয়ে করতাম না, বুঝছেন?
আর চিন্তা করবেন না, 3 মাসের আগে তো ডিভোর্স হয় না। 3 মাস হয়ে গেলে আমি আপনাকে ডিভোর্স দিয়ে চলে যাব। ডিভোর্স কথাটি যত সহজে বললেন, এটা দেওয়া কিন্তু ততটাই কঠিন। আমার কাছে কোনো কঠিন না, বুঝছেন? হাসিব ভাবতেই পারিনি তার সাথে বাসর রাতে এমন কিছু হবে। কত স্বপ্ন ছিল বাসর নিয়ে, সবকিছু এখন মনে হচ্ছে স্বপ্ন। ভেবেছিলাম বাসর রাতে বউকে নিয়ে ওই দূর আকাশের চাঁদ দেখাবো দুজনেই, কিন্তু পোড়া কপাল, বউয়ের ভালোবাসাটাই পেলাম না আজ কালো বলে। ও ঠিক আছে, সরেন, আমি ঘুমাবো। এরপর হাসিব বলতে থাকে, আমাদের মতো কালো ছেলেদের আল্লাহ কেন যে তৈরি করেছে বুঝি না। না পাই সমাজের কারো কাছে মূল্য, না পাই বউয়ের ভালোবাসা। আপনি এখানে ঘুমাতে পারবেন না, আপনি নিচে চলে যান, বুঝছেন? সোফায় ঘুমিয়ে। আপনার মাথা ঠিক আছে? আমি কেন সোফায় থাকবো? আপনি যদি এখানে ঘুমান তবে আমি চিল্লাচিল্লি শুরু করে দেব। আপনার মনে কি কোনো রকমের রসকস নেই নাকি? হ্যাঁ, ফাজিল মেয়ে একটা কোথাকার। হ্যাঁ, আমি খারাপ। আচ্ছা, আপনার কাছে কি ফোন আছে? থাকলে একটু দেবেন। অবশ্যই ফোন আছে, কিন্তু এত রাতে কাকে ফোন করবেন আপনি? আমার বয়ফ্রেন্ডকে ফোন দেব, ও হয়তো অনেক কান্না করতেছে, দেন না একটু ফোনটা। হাসিব কিছু চিন্তা না করে নীলাকে ফোনটি দেয়। এরপর নীলা হাতে ফোন পেয়েই তার বয়ফ্রেন্ডকে ফোন দেয়। হ্যালো, নীল বলছো? হ্যাঁ নীল, আপনি কে? আমি নীলা, তোমার নীলা বলতেছি। ও হ্যাঁ, বলো, কি বলবো? বাবা অসুস্থ, তাই এমন করতে বাধ্য হয়েছি। আমাকে মাফ করে দাও প্লিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। থাক, হয়েছে, মিথ্যা বলতে হবে না। সত্যি ভালোবাসলে সেদিন আর আমার সাথে চলে আসতে। এমন করে বলিও না প্লিজ। 3টা মাস অপেক্ষা করো, আমি তোমার কাছেই চলে যাব। এই কথাটি শুনে নীল হাসতে থাকে। এই তো 3 মাস অপেক্ষা করব, আর এই 3 মাস তোমার বর তোমাকে নিয়ে হানিমুনে করে আসবে। তুমিও নীলা পারো। আমাকে কি পাগল মনে হয়? হ্যাঁ, এমন করে বলতেছো কেন? জানো আমি ওকে আমাকে এখনো পর্যন্ত টাচ করতে দেইনি। আমি শুধুমাত্র তোমার, বুঝছো? থাক, আর মিথ্যা নাটক করতে হবে না। বরের সাথে ফষ্টি করে এখন বলতেছো আমাকে টাচও করেনি। সত্যি নীল, বিশ্বাস করো, আমি তোমার আর কারণ না। এই চুপ করবে তুমি? হ্যাঁ, নাটক দেখি ভালোই শিখেছো তুমি। এসব নাটক মনে হচ্ছে তোমার? আচ্ছা, পরশুদিন দেখা করবা আমার সাথে রংপুর সুরভি উদ্যানে, মনে থাকে জানো? দেখা করে কি করবা শুনি? আমি বলছি না দেখা করবা, তো আমার সাথে দেখা করবা। ঘুমাও এখন তুমি। ঠিক আছে, আমি ঘুমাই, তুমি রোমান্স করো। নীল ফোন কেটে দেয়। এই নীল। হাসিবের ভালোবাসা দেখে সত্যি কেঁদে দিল, আর ভাবতে থাকলো, ইস, এমন করে যদি কেউ আমাকে ভালোবাসতো, আমার খোঁজ নিত, তাকে কখনো কষ্ট দিতাম না আমি। কিন্তু পোড়া কপাল, জীবনে কাউকে ভালোবাসতে পারি নাই কালো বলে। আজ বিয়ে করলাম, ভেবেছিলাম বউকে ভালোবাসবো, কিন্তু সেটাও কপালে জুটল না। কালোর প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে সবাই সুন্দরের প্রেমেই পড়ে। কবি কাজী নজরুল ইসলামও কালোর প্রশংসা করেছিল, কিন্তু তিনিও সুন্দরের প্রেমেই পড়েছিল, কালোর প্রেমে পড়ে নাই। এইসব ভাবছে আর কান্না করতেছে হাসি। এই নিন আপনার ফোন, শুধুমাত্র আপনার জন্য আমার আজ এত কিছু সমস্যায় পড়তে হলো। আমি কি করলাম আপনাকে? কি করেছেন জানেন না? বিয়ের জন্য তো পাগল হয়ে গিয়েছিলেন। নিজেকে কখনো আয়নায় দেখেছেন? আপনি দেখতে কত বিশ্রী। আপনি যেমন দেখতে তেমন মেয়ে খুঁজতে পারেনি। হ্যাঁ, আইসে রানী খুঁজতে। হাসিবের কিছু বলার ভাষা নেই, কারণটা হলো সত্যি তো সবকিছু ঠিক বলেছে নীলা, মিথ্যে কিছু তো বলেনি। ঠিক আছে, সমস্যা নাই, আমি আপনাদের এক করে দিব, কথা দিলাম। আপনাকে এক করাতে হবে না, আমরা দুজনেই এক হব। ঠিক আছে, হয়েন, এখন ঘুমান, কারণ অনেক রাত হয়েছে আর আপনি অনেক ক্লান্ত। আপনাকে এত কিছু চিন্তা করতে হবে না, কালা রাজা। আমার নাম কালা রাজা না, আমার নাম হলো আব্দুল আল হাসিব। ও বাবা, তাই নাকি? কালো মানুষের নাম এত সুন্দর নাকি? হ্যাঁ, বাবা মা রেখেছে। এটা বলেই হাসিব একটা বালিশ নিয়ে সোফায় ঘুমিয়ে পড়ে। একটু পর নীলাও ঘুমিয়ে পড়ে। পরদিন যখন নীলার হাসিব যখন রুম থেকে বাইরে আসতেছে, অনেকে বলছে, ভাইয়া ভাবি, বাসরাত খুব সুন্দর কেটেছে, তাই না? আর একজন বলেই উঠল, সত্যি কি বিড়াল মারতে পেরেছিস নাতি ভাই? কিছু বলল না। এরপর দুজনে গোসল করে এসে যখন খেতে বসবে, তখনই এক্স বয়ফ্রেন্ডকে দেখেই তো নীলা অবাক হয়ে যায়। কারণ নীল কি করতেছে হাসিবের বাসায়? নীলও অবাক হয়ে যায়। নীলা এই বাসায় মানে? তার মানে কি হাসিব ভাই বিয়ে করেছে নীলাকে?
এসব ভাবতেছে এমন সময় হাসিব এসে বলে, নীল, ও তোর ভাবি, পরিচয় হয়ে নে। তোর নাম, তোর ভাবির নাম অবশ্য এক প্রায়। নীলও কিছু বলতে পারতেছে না, নীলাও বলতে পারতেছে না, কি বলবে ভেবেই পাইতেছে না। তখনই নীল বলে ওঠে, আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই ভাবতেছেন কি হচ্ছে এসব, তবে শুনেন একটু বলি আপনাদের। নীল হলো হাসিবের চাচাতো ভাই। নীল জানতো না যে নীলার সাথে হাসিবের বিয়ে হচ্ছে, কারণ নীল বিয়ের আগে নীলার বাসায় কি করেছে আপনারা তো সবাই জানেন। তাতেই আবার প্রেমিকার বিয়ে অন্য ছেলের সাথে। এসব কষ্টের কারণে নীল হাসিবের বিয়েতেও যায়নি। ও জানে না যে নীলার বিয়েটা ঠিক হাসিবের সাথেই হয়েছে। এখন আশা করি সবাই প্রশ্নের উত্তর পেয়েছেন। চলেন গল্পে ফেরা যাক। আচ্ছা নীল, তুই কথা বল তোর ভাবির সাথে, আমি একটু বাইরে থেকে আসতেছি, কাজ আছে তো। ঠিক আছে। হাসিব চলে যাবার পরেই নীলা বলতে থাকে, এই কালো ছেলেটা তোমার চাচাতো ভাই, আমাকে আগে বলো নাই কেন? আমিও জানতাম না সত্যি তোমার সাথে হাসিব ভাইয়ার বিয়ে হয়েছে। এখন কি করব তবে আমরা? সময় বলে দেবে আমরা কি করব। এই কথা যেন আর কেউ না জানে যে তোমার আমার সম্পর্ক আছে। আরে পাগল হয়েছো নাকি? হ্যাঁ, আমরা সময় মতো সুযোগ পেলে পালিয়ে যাব। এখনই স্বাভাবিক থাকো। আচ্ছা, তোমাকে কি সত্যি হাসিব ভাইয়া কিছু করেনি? না, আমি সত্যি কিছু করি নাই। কিছু করলেই আমি চিল্লাচিল্লি করতাম। মনে থাকে যেন ও যেন তোমাকে কিচ্ছু না করে। ওই যান, রুমে চলো, এখানে ভালো লাগতেছে না। যদি কেউ কিছু বলে তখন? কি বলবে? তুমি বলবা ভাবির সাথে কথা বলতেছি। এটা বলার পর নীলা আর নীল দুজনেই রুমে চলে আসে। এসেই নীলা নীলকে জড়িয়ে ধরে। এই দেখবে কেউ, কি করতেছো? দেখুক, কে দেখে তাতে কি যায় আসে, দেখলে আরো ভালো, আমরা এক্ষুনি এক হতে পারবো। এটা বলেই নীলা দরজা বন্ধ করে দেয়। এখন তো আর কেউ দেখবে না আমাদের। তাই জান আমার। এটা বলে নীলার ঠোঁট দুটি কাছে এনে কিস করতে থাকে। প্রায় 5 মিনিট কিস করার পরে যখন নীলার কোমরে আলতো হাত দিয়ে শাড়ির কুচি খুলতে যাবে, তখনই দরজায় কে জানি সে ঠক ঠক করছে। এখন কি হবে যদি সবাই দেখে ফেলে? সমস্যা নাই, তুমি দরজা খোলো, আমি ওয়াশরুমে চলে গেলাম। সবাই ভাবছেন ওয়াশরুম কোথায় গেল, আসলে হাসিবের রুমে অ্যাটাচ বাথরুম, তাই নীল ওখানে চলে গেল। কি হলো, দরজা লক করছো কেন? দরজা খুলো। নীলা ভয়ে ভয়ে দরজাটি খুলে ফেলে। এত লোক বাসায় আর তুমি দরজা লাগিয়ে দিয়েছো? হ্যাঁ করেছি, তাতে কি হয়েছে এমন? না, সমস্যা নেই, তবে নতুন বউ মানুষ, অন্য কিছু মনে করবে। সেটা আপনাকে ভাবতে হবে না। আর আপনি তুমি করে বলছেন কেন? হ্যাঁ, আচ্ছা, আপনার ঠোঁটে লিপস্টিক গুলো এমন কেন? পুরা মুখে ভরে আছে, কারণটা জানতে পারি কি? সেটা আমি আপনাকে কেন বলবো? আমার যেমন ভালো লেগেছে তেমনই দিয়েছি। ও সরি, ভুল হয়েছে। যদি পারেন একটু ভালো করে লিপস্টিক গুলা দিয়ে আসেন, বাইরে সবাই অপেক্ষা করতেছে। সেটা আপনাকে ভাবতে বলি নাই। আপনি নিজেই তো একটা কালো ভূত, এসেছেন আমাকে বলতে কি করব না করব। আমি গেলাম, আপনি আসেন। এরপর হাসিব নিচে চলে যায়। এদিকে নীলা আবার সবকিছু ঠিক করে নীলকে ডাকে। এই নীল, বাইরে আসো, হাসিব চলে গেছে। এরপর নীল চলে আসে। তুমি আগে চলে যাও, তারপরে আমি যাব, না হলে সবাই সন্দেহ করবে। ঠিক আছে, আমি গেলাম। এই বলে নীলা নিচে চলে গেল। এর কিছুক্ষণ পর নীলও নিচে চলে আসে। নীল আসা মাত্রই হাসিব বলে, কই ছিলি তুই? তোকেও খুঁজলাম, পেলাম না। ও, আমি তো উপরের রুমে ছিলাম। ঠিক আছে, আয় খাইতে বস। এরপর যখন নীল খেতে বসবে তখন হাসিব লক্ষ্য করে যে নীলের ঠোঁটেও লিপস্টিক সেম নীলা যেমন লিপস্টিক দিয়েছে। হাসিবের মনে খটকা খেয়ে যায়। কাউকে কিছু বুঝতে দিল না হাসিব। সবাই খাওয়া দাওয়া যখন শেষ হয় তখন হাসিব নীলকে বলে, আমার সাথে একটু দেখা করিস তো নীল। ঠিক আছে ভাইয়া। নীল মনে মনে ভাবতেছে তবে কি হাসিব ভাই সবকিছু বুঝে ফেলেছে। প্রায় 1 ঘন্টা পর নীল সে হাসিবকে বলে, ভাইয়া কিছু বলবে তুমি? আচ্ছা, তুই কি কিছু লাগাচ্ছিস আমার কাছ থেকে? কি লুকাবো ভাইয়া? তোর ঠোঁটে ওইগুলা কি? কথাটি শোনা মাত্র নীল ঠোঁট মুছতে থাকে। হ্যাঁ, ঠোঁট মোছা লাগবে না, আমি দেখেছি। ভাইয়া হয়তো রং লেগে গিয়েছে, বিয়ে বাড়িতে কত রং কত কি। ও ঠিক আছে, যা, পরে কথা হবে। হাসিবের মনে তবুও খটকা লেগেই আছে। কাউকে কিছু বুঝতে দেয় না হাসিব। রাতে যখন নীলাকে হাসিব জিজ্ঞেস করে,
আপনার ঠোঁটের লিপস্টিক দেখি পুরা বাসায় ছেলেদের ঠোঁটে। হোয়াট? আমাকে বলতে পারেন আপনি, সমস্যা নেই। আপনি কি বলতে চান? হ্যাঁ, আপনার সাহস হয় কেমন করে আমার সম্পর্কে না জেনে মন্তব্য করার? আমি আপনার স্বামী, তাই বলেছি। তোকে কি আমি স্বামী হিসেবে মানি নাকি? হ্যাঁ, কাইল্লা বহুত কোথাকার। ঠিক আছে, ঘুমান। এই বলে হাসিব ঘুমিয়ে যায়, নীলাকে আর কিছুই বলে না। হঠাৎ করে রাত 2টায় যখন হাসিবের ঘুম ভেঙে যায়, নীলাকে খাটে দেখতে পায় না, তাই সোফা থেকে উঠে এসে দেখে শিহর হতে, কিন্তু নীলাকে পায় না। হাসিব নীলকে খুঁজতে খুঁজতে যখন বাসার ছাদে গিয়ে দেখে যে নীল আর নীলা দুজনে উলঙ্গ অবস্থায় শারীরিক সম্পর্ক করতেছে নীলা, সেটা আবার নীলের সাথে, এটা দেখার পর নিজের চোখকে বিশ্বাস করাতে পারতেছে না হাসিব। এই অবস্থায় ওদের কাছে যাওয়া ঠিক হবে না, তাই হাসিব দূর থেকে ফোনে সবকিছু ভিডিও করে রাখে, যাতে করে প্রমাণ হিসেবে সবাইকে এটা দেখাতে পারে। আর হাসিব আবার নিজের জায়গায় এসে শুয়ে পড়ে। প্রায় 30 মিনিট হলো, এখনো সেই নীলা। এই জান, তোমাকে ছেড়ে যেতেই মন চাইতেছে না আমার। আরে পাগলি, কেউ দেখে ফেলবে তো, তখন কি হবে? দেখুক, আমি তোমার কাছেই থাকবো। সমস্যা নেই, আমরা দুজনে আজকের মতো করে প্রতিদিনই দেখা করব। সত্যি বলতেছো তুমি? সত্যি বলতেছি, এখন যাও পাগলিটা। এমন ভালোবাসা পেয়ে কি কেউ যেতে চায় বলো? তোমার এই ভালোবাসায় আমি চিরকাল আবদ্ধ হয়ে থাকতে চাই। ঠিক আছে, এখন তো যাও বলতেছি, না হলে কেউ দেখলে সমস্যা হবে দুজনের। আচ্ছা বাবা, যাচ্ছি আমি। কেউ যেন না জানে এইসব, নীলা মনে রাখিও কিন্তু। আরে পাগল হয়েছো নাকি? কেউ জানবে না এসব, দেখিও। আচ্ছা আমি গেলাম, তুমিও রুমে যাও, কেউ জেগে যাওয়ার আগেই। এরপর নীলা ও নীল দুজনেই চলে যায়। নীলা যখন রুমে আসে তখন হাসিব জেগেই ছিল, তবুও ঘুমের নাটক করে শুয়েছিল। নীলা মনে বলতেছে, যাই হোক বাবা, কেউ দেখেনি, এমন করেই নীলের সাথে প্রতিদিন এক হব আমি। এই বলে নীলা ঘুমিয়ে পড়ে। এদিকে হাসিব ভেবেছিল নীলা সবকিছু ভুলে নতুন করে জীবনটা সাজাবে, এই 3 মাসে অনেক চেঞ্জ করবে নীলাকে, কিন্তু নীলা এমন সারপ্রাইজ দিবে কে জানতো। কথাগুলো ভাবতেই ঘৃণা চলে আসে। একজনের বউ হয়ে কিভাবে অন্য একজনকে নিজের শরীর বিলিয়ে দেয় সেটাই বুঝি না। মানুষ কতটা খারাপ হলে এমন কাজ করে, বুঝাই তো যাচ্ছে। এসব ভাবতে ভাবতে হাসিবও ঘুমিয়ে পড়ে। পরদিন হাসিব যখনই নীলাকে কিছু বলতে যাবে তখনই নীল চলে আসে আর বলতে থাকে, হাসিব ভাইয়া ঘুরতে যাবে ভাবিকে নিয়ে? কেন, তুইও যাবি নাকি? তখনই হাসিবের মুখের কথা নীলা কেড়ে নিয়ে বলতে থাকে, ঘুরতে যাব। তুমি যাবা ঘুরতে? হ্যাঁ যাইতাম ঘুরতে আমিও, যদি নিয়ে যান আপনারা দুজন। সমস্যা নাই, চলো। না, আমি ব্যস্ত আছি, তাই ঘুরতে যাইতে পারবো না। আমি ঘুরতে যাব, আপনি না গেলে আপনার ভাইকে বলেন যেন আমাকে নিয়ে যায় ঘুরতে। ঠিক আছে, সমস্যা নাই, নীল তোমাকে নিয়ে যাবে। এই নীল শোন, তোর ভাবিকে নিয়ে একটু ঘুরে আয়, কত আর বাসায় বসে থাকা যায় বল। ঠিক আছে ভাইয়া, চিন্তা করিও না তুমি, আমি ভাবিকে ঘুরিয়ে ঘুরিয়ে আসতেছি। ঠিক আছে, যা। এরপর নীলা ও নীল ঘুরতে চলে যায়। এদিকে হাসিব হাজার কষ্ট বুকে নিয়ে থাকে। নিজের বউ সেও অধিকার দিল না স্বামীর, লোকলজ্জার ভয় কাউকে বলতে পারেনি। এমনভাবে দিন কাটতে লাগলো। বিয়ের 3 মাস পার হয়ে প্রায় 5 মাসই যাবে, কিন্তু নীলার হাসিবকে ডিভোর্স কথা বলে না। তা একদিন হাসিবই বলে উঠে, আমাদের তো কথা ছিল বিয়ের 3 মাস পর ডিভোর্স হবে, এখন তো 5 মাস হলো, ডিভোর্স দিবেন না? কেন, তোমার ভালো লাগে না আমাকে? আমি যে আছি এটা তো সত্যি ভাগ্যের ব্যাপার, বুঝছিস? আমি এত কিছু বুঝি না, আমার ডিভোর্স চাই। তোকে চিন্তা করতে হবে না, সময় হোক আমি নিজেই তোকে ডিভোর্স দিয়ে দিব। কিন্তু আমার ডিভোর্স এখন চাই, বুঝছো? আর না হলে আমি বাসায় সবকিছু বলে দিব যে আমাদের মাঝে এখনো কিছু হয়নি। এ চুপ থাক, তোকে বলছি না ডিভোর্স দিব। যা, এই মাসেই তোকে ডিভোর্স দিয়ে চলে যাব আমি। ঠিক আছে, মনে থাকে যেন তোর। হাসিব কখনো তুই করে বলেনি, কিন্তু আজ তুই করে বলল, কারণ হাসিব এত কিছু আর নিতে পারছে না। যে মেয়েটিকে প্রতি রাতে পরপুরুষের কাছে যায়, তার সাথে কি এইভাবে থাকা যায়? আর কিছু না বলে হাসিব চলে যায় কাজে। এদিকে নীলাও ভয় পায়, যদি কিছু বলে দেয় তখন কি হবে। এই জন্য নীলাও কিছু মনে না করে নীলকে ফোন দেয়। ওই নীল, আজ রাতে দেখা করিও, অনেক কথা আছে। ঠিক আছে বউ আমার। এখনো বিয়েই করলে না, নিজের ভাইয়ের বউয়ের সাথে পরকিয়া করতেছো আর বউ বলো? কি বিয়ে করবো গো? আজ রাত 12টায় ছাদে অপেক্ষা করব, তুমি আসবা। ঠিক আছে, এখন ফোন রাখো, পরে কথা হবে। এরপর নীলা ফোন কেটে দেয়। এখন নীলা টেনশনে বাঁচতেছেই না হাসিবের কথা শুনে। বোকা ছেলেটা হঠাৎ এমন হলো কেমন বুঝলাম না।
এসব ভাবতেছে এমন সময় হাসিবের মা চলে আসে। বৌমা, তোমার কি মন খারাপ? হাসিব কিছু বলেছে তোমাকে? বললে আমাকে বলো, হাসিব আসলে আমি ওকে বলে দেব বৌমাকে যেন না বকে। আপনার ছেলে কিছু বলেনি, এমনি মনটা খারাপ। ও বুঝছি, বাবা মার কথা মনে পড়তেছে, তাই তো? হুম। আমরাও তোমার বাবা মায়ের মতো পাগলি, এমন করে মন খারাপ করে থাকবে না। ঠিক আছে। এই বল নীলা ছাদে চলে যায়। অপেক্ষা করতে থাকে কখন নীল আসবে। এরপর হাসিব কাজ শেষে বাসায় আসে। খাওয়া দাওয়া করে নীলার সাথে কোনো কথা না বলে ঘুমিয়ে পড়ে। এদিকে নীলা বই পড়ছে, যাতে করে হাসিব নীলাকে ঘুমাইতে না বলে। এইভাবে রাত যখন 12টা বাজে, নীলা ঘুম থেকে উঠেই ছাদে চলে যায়। হাসিব বুঝতে পারে কিন্তু কিছু বলে না, ঘুমিয়ে যায়, কারণ এটা নিত্য নতুন না, প্রতিনিয়ত চলেই আসতেছে। নীলা গিয়ে দেখে যে নীল বসে আছে। এই শোনো, আমাদের এখন পালানোর টাইম হয়েছে। মানে কি বলতেছো? হাসিব ডিভোর্স চাইতেছে, না দিলে বাসায় সব বলে দিবে। আমি যে এখনো ওকে স্পর্শ করতে দেইনি আমার শরীর। তাই বলে এখন পালাবে? এখন না, আজই পালাবো আমরা দুজনে। চলো। তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার এখন কোনো টাকা নাই। টাকার সমস্যা নেই, আমি নিয়ে নিয়েছি টাকা পয়সা, বিয়ের গহনা। ঠিক আছে চলো তবে আজই পালাই। ঠিক আছে। কিন্তু এরপর কি নিয়ে যেন নীলা আর নীলের মধ্যে ঝগড়া লাগে। এটা সবাইকে পরে বলবো, সমস্যা নেই। নীলা পালিয়ে গেছে, সেটা আবার নীলের সাথে। এটা যেন কেউ বিশ্বাস করতেই পারছে না। সবাই ভাবতেছে এত ভালো একটি মেয়ে কেমনে এমন কাজ করলো। এরপর বাসর ঘর থেকে ঘটে যাওয়া সবকিছু হাসিব প্রকাশ করে। এসব শুনে সবাই যেন আকাশ থেকে মাটিতে পড়লো। হাসিব, এইসব কিছু কি বাবা? আগে বলিস না কেন তুই? আমি ভেবেছিলাম ও ভালো, তাই বলি নাই। তোমরা কষ্ট পাবে এইসব ভেবে কিছু বলি নাই। তুই ভুল করেছিস আমাদের না জানিয়ে। আমরা জানলে আজ এমন হতো না। বাদ দাও মা এসব কিছু, যা হবার হয়ে গিয়েছে। আর কি জানো মা, তোমার ছেলে কালো, এটাই বড় সমস্যা। হাসিবের মুখে এমন কথা শুনে যেন মা থমকে যায়, কারণ কি উত্তর দিবে ছেলেকে। দাঁড়াও, আমি নীলার বাবাকে সবকিছু বলতেছি। ওর বাবা আসুক, তারপর সব বুঝাইতেছি। না মা, কিছু বলিও না। ওনার তো কোনো রকমের দোষ নেই, উনি খুব ভালো একজন মানুষ। ভালো মানুষের মেয়ে বুঝি এমন হয়? এরপর সবাই বসে অপেক্ষা করতেছে কখন নীলার বাবা আসবে। প্রায় 2 ঘন্টা পর নীলার বাবা আসে। এসে হাসিবের মায়ের হাতটি ধরে বলতে থাকে, বিআই সাহেব, আমাকে মাফ করে দিন। আমি জানতাম না এই মেয়ে এমন কিছু করবে। আমার মান সম্মান সব শেষ করে দিয়েছে। আরে কি বলতেছেন? এখানে তো আপনার কোনো দোষ নেই। আপনার মেয়ে দেখবেন ঠিকই একদিন পস্তাবে আমার ছেলেটাকে এইভাবে কষ্ট দিয়ে গেল। আমি একটি কথা বলতে চাই আপনাকে। বলেন, কি বলবেন? আমার না আরও একটি মেয়ে আছে, আপনি তো জানেন। জানি। আমি চাই হাসিব এই মেয়েটাকে বিয়ে করুক। প্লিজ না করবেন না, আপনার 2টি হাত ধরে বলছি আমি। না বাবা, আমি আর আপনার মেয়ের দ্বারাই বিয়ে দিব না। যদি আবার এমন করে আপনার মেয়ে, তখন আমার ছেলের কি হবে? আমার এই মেয়েটি খুব লক্ষ্মী মেয়ে, ও এমন করবে না। আমি জানি না এত কিছু। মা, দেখি না হয়তো যারা এমন না। এখানে নীলার বোনের নাম জারা। বড় বোন যেমন, ছোট বোনও তো তেমনি হবে, বুঝছি। আচ্ছা, তুমি যেটা ভালো বোঝো তাই করো। এরপর হাসিবের শ্বশুর শেষ পর্যন্ত হাসিবের মায়ের পায়ে ধরে কাঁদতে থাকে। আমি আপনার পায়ে পড়ি, আমার মেয়েটাকে আপনার বাড়ির বউ করে নেন। এমন আকুতি মিনতি করা দেখে সবাই রাজি হয়ে যায়। এখানেই বুঝেন একটি বাবা কতটা নিচে নামে একটি মেয়ের জন্য নিজের সম্মানের দিকে দেখে না, শুধুমাত্র মেয়ের সুখের জন্য। এখানে নীলার বাবা এমন আকুতি করার কারণ হলো হাসিবের পরিবারের সবাই অনেক ভালো, তাদের কাছে মেয়ে থাকলে কষ্ট পাবে না, এই জন্য অবশ্যই এত কিছু। তবে আজকেই বিয়ে দেওয়া হোক হাসিব আর জারার। চিন্তা করিবেন না বেয়াই, আজকেই বিয়ে হবে। ঠিক আছে, মনে রাখবেন এরপরে যদি আপনার মেয়ে এমন করে, তবে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। দেখে নিয়েন, আমার এই মেয়ে লক্ষ্মী, আপনার পুরো বাড়ি মাথায় তুলে রাখবে ও। যাই হোক, মনে হয় জারার বাবা একটু পাম বেশি দিল, দেখা যাক জারা কেমন হয়। এরপরে হাসিবের শ্বশুর বাড়িতে চলে এসেই বলতে থাকে, জারার মা কোথায় তুমি? জারাকে ডাকো, আগে আমি সব কিছু বলতেছি। এরপরে জারার মা জারাকে ডেকে নিয়ে আসে। হ্যাঁ বাবা বলো, নীলাপুর খোঁজ পেলে তুমি? আজ থেকে আমার একটি
মেয়ে মারা গিয়েছে। নীলা আজ থেকে মৃত আমার কাছে। কেন বাবা, কি হয়েছে? এরপর নীলার সম্পর্কে সবকিছু খুলে বলে জারার বাবা। তোর সাথে আজ হাসিবের বিয়ে, না করিস না? শুনলি তো সবকিছু। হ্যাঁ বাবা, ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো তাই করো। আমার লক্ষ্মী মেয়ে। বাবা, একটি কথা বলি তোমাকে। হ্যাঁ মা, বল, কি বলবি? বাবা, হাসিব ভাইয়া সত্যিই খুব ভালো। আমার থেকে তো তুই খুব ভালোই জানিস। হয়তো একটু কালো, কিন্তু ওর মনটা অনেক ভালো। বাবা, দোয়া করিও আমি যেন ওদের সবার মন জয় করতে পারি। কখনো আমি ওদের কষ্ট দিব না, সবসময় ভালোবাসা দিয়ে আগলে রাখবো। মা। এরপর জারার বাবা সবকিছু ঠিকঠাক করে সেই দিনেই হাসিবের সাথে বিয়ে দিয়ে দেয়। হাসিবের কেন জানি মনে ভয় কাজ করতেছে, যদি আবার এমন হয়। এই কি চিন্তা করিস পাগল ছেলে, যা রুমে যা, বৌমা অপেক্ষা করছে। ঠিক আছে মা, যাচ্ছি। এরপর হাসিব বাসর ঘরে ঢোকা মাত্রই সুমধুর সুরে আওয়াজ এলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালামের জবাব পাওয়ার পরেই যারা এসে হাসিবকে সালাম করতে ধরে। আরে না, সালাম করা লাগবে। আমি আমার জামাইকে সালাম করবো, এতে কার কি হলো? কথা বলো না কেন তুমি? হাসিব ভাবতেছে কি বলবে, যে মেয়েটা আমাকে দুলাভাই বলে ডাকতো, আমি বোনের মতো দেখতাম, সে আজ আমার বউ। কিছুক্ষণ চুপ থাকার পর হাসিব বলে ওঠে, যারা ঘুমিয়ে পড়ো যাও। হাল্লা, কি বলেন এসব? আজ কত মধুর রাত, এ রাতে কেউ ঘুমায় নাকি? তবে কি করে? হ্যাঁ, এই কথাটি বলা মাত্রই যারা এসে হাসিবকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, কেন গোসো না? বোঝো না কি করে? এই বলে যারা হাসিবের ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে গিয়ে এক করে দেয়। হাসিব কি করবে বুঝতেছে না। এদিকে যারা পাগলের মতো কিস করতেছে। প্রায় 4 মিনিট কিস করার পরে যারা বলে, এই কি হলো? তুমি কি এমন করেই থাকবা নাকি সবকিছু আমি করব? আপনি আমার বোনের কথা ভাবতেছেন? এসব বাদ দেন, আমি ওর মতো না, বুঝছেন? আপনি এখন আমার জামাই, সো আমি যা বলবো তাই করবেন। কিন্তু কোনো কিন্তু না, যা বলছি তাই করেন। এরপরে হাসিবও সবকিছু ভুলে যারাকে কাছে টেনে নিয়ে আলতো করে ঘাড়ে কিস করে। কিস করার পর যেন মনে হলো যারা নিঃশ্বাস ভারী হয়ে আসছে। বারে, আমার জামাই তো খুব রোমান্টিক। তাই বুঝি, ওকে আরো রোমান্টিকতা দেখাইতেছি। এটা বলে হাসিব যারার পরনের শাড়িটা একটানে খুলে ফেলে। এরপর যা যা করা লাগে সবকিছুই করে। আপনারা দেখি খুব ফাজিল, সবকিছু শুনতে চান? বুঝে নিন না এরপরে কি হয়। এভাবে বাসরাতটি কেটে যায়। পরের দিন যখন হাসিব যারা বাইরে আসে, সবাই ওদের দেখে হাসতে থাকে, কিন্তু এরা বুঝতেছে না। তখনই হাসিবের দাদি বলে ওঠে, তোদের দুজনের ঠোঁটে লিপস্টিক লেগে আছে, তোদের দুজনের এই লিপস্টিক গুলো তো একটু ধুয়ে আসবি তোরা। দাদির এমন কথা শুনে সবাই হেসে দেয়। সবার হাসাহাসি দেখে ভীষণ লজ্জা পায় যারা হাসিব। কিছু না বলে দুজনে দৌড় দেয় রুমের ভেতরে। এই তুমি দেখবে না ঠোঁটে লিপস্টিক আছে কিনা? বারে, আমার কি দোষ? তুমি যখন লিপস্টিক খাইছো তখন মনে ছিল না ঠোঁটে লিপস্টিক লেগে আছে? এখন লজ্জায় বের হবো কেমনে? হ্যাঁ, আমার লজ্জাবতী স্বামী, আসো, তোমাকে আঁচলে লুকিয়ে রাখি, কেউ দেখবে না। আচ্ছা ঠিক আছে, তবে একবারেই গোসল করে বের হব। তুমি ওয়েট করো, আমি গোসল করে নেই, তারপর না হয় তুমি করিও। না, হবে না, আমিও গোসল করব তোমার সাথে। এটা আবার হয় নাকি? হবে না কেন শুনি? আমার ভীষণ লজ্জা লাগবে, তুমি পরে করিও। না, আমিও তোমার সাথে করব। কিসের লজ্জা? হ্যাঁ, বোঝার চেষ্টা করো সোনা পাখি আমার। না, আমি বুঝবো না, আমি তো দেখবো সবকিছু, আর তো কেউ দেখবে না। ওই কি দেখবা শুনি? চলো তো এখন গোসল করব। আমার খুব ইচ্ছে ছিল বরের সাথে একসাথে গোসল করব। কত রোমান্টিক একটি মুহূর্ত। আল্লাহ গো, কি বলে এই মেয়ে? তখন লজ্জা কই ছিল? হ্যাঁ, যখন আমার ঠোঁট টোট্ট নিচের করে নিছো তখন লজ্জা কই ছিল? যখন আমাকে অপলক দৃষ্টিতে দেখছিলে, যখন মন খুলে ভালোবাসা দিয়েছো তখন কই ছিল মিস্টার হাসিব আপনার লজ্জা? আচ্ছা আচ্ছা, চলো একলগে গোসল করবো। এই তো আমার সোনা জামাই, এই আমাকে কোলে নাও না একটু। এটা বলা মাত্রই হাসিব যারাকে কোলে তুলে নেয়। এমন ভালোবাসা থাকবে তো চিরকাল? আমার রাজকুমার। থাকার না বলি, ওরা দুজনে রোম্যান্স করুক আর গোসল করুক। একটু নীলার সম্পর্কে হয়তো শুনবেন নাকি? এই নীল, আমরা তো পালিয়ে এসেছি, এখনো বিয়ে করলাম না। আরে এখন এই অবস্থায় কি করবা? হ্যাঁ, সময় হোক। সময় তো হয়েছে আমাদের বিয়ে করার, আর বিয়ে না করে একসাথে থাকা তো পাপ কাজ। একদিন মনে হয়নি পাপ করছো? হয়েছে তবুও চলো না যান, বিয়ে করে ফেলি।
এমন করতেছে কেন তুমি? বললাম না কিছুদিন যাক। নীলের মুখে চোখে এমন রাগ দেখে নীলাও আর কিছু বলতে সাহস পায়নি, কারণ নীলকে খুব বিশ্বাস আর ভালোবাসে। এই পাগল, ঠিক আছে তোমার মতেই হবে, রাগ করে থেকো না আর। জান। এই নীলা, একটি কথা বলি। একটি কেন, হাজারটা বলো, আমি শুনতে রাজি আছি। আমাকে তো নতুন করে চাকরি দিতে হবে, এর জন্য অনেক টাকা দরকার। কত টাকা লাগবে? প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা লাগবে, বুঝছো? সমস্যা নেই, আমার কাছে আছে 3 লক্ষ। আর এই গয়নাগুলো বিক্রি করলে হবে মানে 3-4 লক্ষ টাকা হবে। কিন্তু এইগুলো তো তোমার। আমি মানে তুমি, আর তুমি মানেই আমি। ঠিক আছে জান। এই জানো, তোমার সন্তান আমার পেটে এসেছে। কি বলো এইসব তুমি? বাবা রে, আজ থেকে প্রায় 4-5 মাস একলগে থাকি, সন্তান বুঝি আসবে না? তুমি কোনো প্রকার ওষুধও নেও নাই? ওষুধ খাবো কেন শুনি? আমার খুব ইচ্ছে আমার বাচ্চা হবে, আমি খুব ভালোবাসবো। নীলার এমন কথা শুনে নীল কি বলবে ভেবে পাচ্ছে না। আচ্ছা, কতদিন হচ্ছে প্রায়? প্রায় হবে 5 মাসের মতোই। এই দেখো না, পেটে হাত দিয়ে তোমায় বাবা বাবা বলে ডাকতেছে। তাই বুঝি? দেখি দেখি। এরপর নীল পেটে কান দিয়ে শোনার চেষ্টা করে। নীল, এই নাও টাকা আর গহনা, এইগুলো বিক্রি করে চাকরি নাও। ঠিক আছে জান। এই বলে নীল কাছে টেনে নেয় নীলাকে আর কিস করতে থাকে। এই তুমি খুব পাজি, আমার ঠোঁটে সব সময় কামড় দাও, দেখো তো কেমন ফুলে গিয়েছে। আমার বউকে আমি কি করব? তাই বুঝি গো। হ্যাঁ। এটা বলে আবারও নীলাকে আপন মনে ভালোবাসতে থাকে। এভাবে দিন কাটতে লাগে নীলা ও নীলের। আর এদিকে হাসিব ও জারারও সুন্দর জীবন কাটছে। এই হাসিব, চলো না একটু ঘুরতে যাই। কই যাবা জান? তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। আচ্ছা চলো রংপুর চিকলি ওয়াটার পার্কে যাই, শুনেছি খুব সুন্দর জায়গাটি। আচ্ছা তুমি যেটা ভালো বোঝো, আজকেই চলো না। আজকেই যাবা? চলো না, বাসায় থেকে থেকে কেমন জানি লাগে, একটু না ঘুরলে হয়? ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ওয়েট করো, আমি কিছু টাকা তুলে নিয়ে আসি ব্যাংক থেকে। ঠিক আছে। এটা বলে হাসিব চলে যায় তার মায়ের কাছে। হ্যাঁ, আমি একটু জারাকে নিয়ে ঘুরতে যাব। পাগল ছেলে, বউকে নিয়ে ঘুরতে যাবি, আমাকে বলা লাগে নাকি? বললাম তো, কি হয়েছে? আর মা চলো তো একটু মার্কেটে যাব। আমাকে কেন নিয়ে যাবি? বউ আছে তো, বৌমাকে নিয়ে যা। ওকে, সারপ্রাইজ দিব মা, চলো। এরপর মার্কেটে গিয়ে নীলার যা লাগে সবকিছু নিয়ে নিছে হাসিব। এরপরে হাসিবের মা কেনাকাটা করলো, হাসিব কেনাকাটা করলো নিজের জন্য, বাড়িতে সবাই আছে ওদের জন্য করলো। ও, এবার বুঝেছি কেন আমাকে নিয়ে এসেছিস। কেন মা? যাতে করে কোনো প্রকার কাপড় নিতে না ভুল হয়। মা ঠিক ধরেছ। মা তুমি আরো কিছু নিবা? পাগল ছেলে, এত কাপড় কেউ নাই, আমার বাসায় তো কত কাপড়, আজ আবার নিলাম। এইসব কথা বলতে বলতে বাসায় চলে আসে হাসিব। বাসায় এসে যারা সব জিনিস একটি বক্সে করে রেখে দেয়। যারা, এই যারা, বলো কি হয়েছে? একটি ওড়না নিয়ে এবার চোখ বন্ধ করো। আরে বাবা, কেন বলবা নাকি? আমি বলছি বন্ধ করতে, বন্ধ করো। এরপর যারা হাসিবের কথা মতো চোখ বন্ধ করে ফেলে। হাসিব চোখ বন্ধ করে দিয়ে যারাকে ছাদে নিয়ে যায়। এখন চোখ খুলো। কি এটা বলো না। সারপ্রাইজ। এরপর যারা বক্স খুলে দেখে অনেক শাড়ি, চুড়ি, গহনা, হাতের রিং আর অনেক কিছু। এসব দেখে যারা কান্না করে দেয়। কান্না করিও না পাগলি, এসব তোমার। আমি তো এগুলো চাইনি। আমার বউ ঘুরতে যাবে, এইগুলো না হলে হয়? তুমি সবকিছু পরে রেডি হও, আমিও রেডি হই। এরপর যারা সবকিছু পরে রেডি হয়, যারাকে দেখে মনে হচ্ছে পুরাই একটি পরী আকাশ থেকে নেমে এসেছে। 20 মিনিট পর যারা এসে বলে, আমি রেডি। তুমি তো দেখি পুরাই ডানাকাটা পরি। তোমার, এখন চলো না। ঠিক আছে চলো গো, ডানাকাটা পরি। এরপর হাসিব যারা রংপুর চাকরি ওয়াটার পার্কে যায়। ভালোই উপভোগ করছিল, কিন্তু কথায় আছে না, ভালো সময় বেশিক্ষণ থাকে না। এমন সময় পার্কে হাত ধরে ঘুরছিল নীল আর নীলা। তারপর হাসিব বলে, যারা ওই দেখো নীলা আর নীল আমাদের এইদিকে আসতেছে, মনে হয় আমাদের দেখেছে। যারা কথাটি শুনেই চমকে ওঠে, দেখে যে সত্যি তো নীলা আর ওর বয়ফ্রেন্ড নীল। চলো তুমি এখানে, ওরা আসুক, তাতে আমাদের কি। ঠিক আছে চলো। এই বলে হাসিব যারা
পার্কের বাইরে যাওয়ার উদ্দেশ্যে বের হচ্ছিল, এমন সময় দূর থেকে নীলা বলে ওঠে, কালা রাজা দাঁড়াও না, একটু কথা বলি। হাসিব ওর কথা শুনেও না শোনার ভান করে চলে যেতে চাচ্ছিল, তখন আবার বলে ওঠে, কালা কুত্তারাও দেখি এমন সুন্দর পার্কে ঘুরতে আসে। এই কথাটি যখন যারা শুনেছে আর একটি পাও না গিয়ে সোজা নীলার কাছে গিয়ে, বেলরোজচাহীন মহিলা, তোর সাহস কেমনে হয় আমার জামাইকে কালা কুত্তা বলার? যারার এমন থাপ্পড়ে সবাই চমকে ওঠে। এই যারা, চলো তো, তুমি ঝগড়া করার সময় নেই আমাদের। যারা থাপ্পড় খেয়ে দেখে এটা তো আমার ছোট বোন যারা, কিন্তু যারা হাসিবের সাথে কি করছে এটা ভেবে প্রশ্ন করে বসে। এই এই যারা, তুই এখানে? আর এই হাসিবের সাথে কি করিস? এই 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 করে কথা বলবেন না, বুঝছেন? এই পাগল হয়েছিস নাকি? কি বলতেছিস এসব? আমি তোর বড় বোন নীলা, চিনতে পারিস নাই? সরি, আমার কোনো বোন নেই, একজন ছিল, মারা গিয়েছে। বুঝেছি, আমি যাওয়ার পর তোর এই কালো কুত্তাটা বিয়ে করেছে। এই কথাটি শুনে যারা আবার ঠাস 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 করে থাপ্পড় দেয় নীলাকে। তুই আমাকে থাপ্পড় দিলি এই জন্য? থাপ্পড় কেন, মেরেও ফেলতে পারি আমার স্বামীর জন্য তোকে। পস্তাবি একদিন, দেখিস। আমাকে পস্তাতে হবে না, তুই পস্তাবি। আমি অনেক সুখেই আছি। চাক না কিছুদিন, ঠিকই বুঝবি। এমন ঝগড়া দেখে হাসিব বলে ওঠে, আচ্ছা, আপনি কি চান? হ্যাঁ, এত কষ্ট দিয়ে গিয়েছেন যা বলার মতো না। যেই এখন একটু সুখে আছি তো আপনি আবার সমস্যা সৃষ্টি করতেছেন। বাবা, কথা ফুটেছে দেখতেছি, ছোট লোক কোথাকার। ছোট লোককে সেটা নিজেকেই জিজ্ঞাসা করে দেখ। আমাদের দিকে একবার তাকিয়ে দেখ আর নিজের দিকে একবার তাকিয়ে দেখ, কে ছোট লোক? নীল, তোকে একটি কথা বলি, তোকে ছোট ভাইয়ের মতো দেখেছিলাম, তুই এমন কাজ করবি ভাবতে পারি নাই। সত্যি তুই তো মায়ের মতো হয়েছিস। এই চুপ, জ্ঞান দিতে আসবি না, আর আমার বউকেও বাজে কথা বলবি না। ঠিক আছে, ভালো থাকিস। সেটা তোকে বলতে হবে না কি রে? হ্যাঁ, এই চলো তো তুমি। এটা বলার পর যারা হাসিবের হাতটি ধরে টানতে টানতে বাহিরে নিয়ে আসে। এই যারা, চলো, তোমাকে আজ ফুচকা খাওয়াতে নিয়ে যাব। না, আমি কোথাও যাব না, সোজা বাসায় যাব। ঘোরাঘুরির মোড়টাই নষ্ট করে দিল। দূর পাগলি মেয়ে, চলো তো, ওইসব বাদ দাও। জানো, তোমাকে কেউ কিছু বললে আমার সহ্য হয় না। আমি তোমাকে অনেক ভালোবাসি হাসিব। আমার বউটা আমাকে খুব ভালোবাসে। খুব ভালোবাসি। এটা বলেই যারা হাসিবের কাঁধে মাথা রাখে। জানো, রংপুর চিড়িয়াখানার সামনে ফুচকাগুলো সেই লাগে, তোমাকে ওখানে নিয়ে যাব। তখনই যারা বলে ওঠে, এই তুমি কেমনে জানলে এখানে ফুচকা খুব ভালো হয়? জেবকে নিয়ে এসেছিলে বুঝি? আরে পাগলি, আমি যখন কলেজে পড়েছিলাম তখন রংপুর ইমেজ পলিটেকনিকে মাঝে মাঝে আসতাম বন্ধুদের সাথে। বন্ধু না বান্ধবী, বুঝি তো, সবই বুঝি। চলো তো এখন। এই বলে দুজনে ফুচকা খেতে যায়। এদিকে যারা ফুচকা খাচ্ছে, হাসিব অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওই কি দেখো, তুমি খাও না প্রিয় তমা, তুমি খাইলেই আমার খাওয়া হবে। এই কথাটি বলছে এমন সময় যারা বলে ওঠে, ঝাল ঝাল, পানি দাও আমাকে। মামা পানি দেন, ওর খুব ঝাল লেগেছে। মামা, পানি তো নেই, এখন আনতে গিয়েছে, 3 মিনিট দেরি হবে। ওই মিয়া, পানি নেই, ফুচকা বিক্রি করতে বসেছেন? হ্যাঁ, ওই পানি দাও, আমি শেষ ঝালে। হাসিব কোনো উপায় না পেয়ে যারার কাছে গিয়ে যারার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিয়ে কিস করতে থাকে। হাসিব যারার এমন কাজ দেখে সবাই তাকিয়ে আছে ওদের দিকে। পুরো 5-6 মিনিট কিস করার পর যারাকে ছেড়ে দেয় হাসিব। তখন হাসিব লক্ষ্য করে সবাই তার দিকে তাকিয়ে আছে। যারা তো পুরাই লজ্জায় শেষ। তখনই ফুচকাওয়ালা বলে ওঠে, আপামনি, ঝাল কি চলে গিয়েছে? না হলে পানি নেন। এমন কথা শুনে আরো লজ্জায় শেষ। দয়া করে আপনারা কেউ এমন কাজ করেন না, এটা একটি কাল্পনিক গল্প, কেউ বাস্তবে নেবেন না। এরপর যারা হাসিব বাসায় এসে সবকিছু বলে মাকে, যে নীলার সাথে পার্কে দেখা হয়েছিল, সবকিছুই খুলে বলে, শুধুমাত্র ফুচকা খাওয়ার কথা বাদে। এই কথাটি শোনার পর হাসিবের মা নীলের মায়ের কাছে যায়। সবাই তো জানেন হাসিবের চাচাতো ভাই হলো নীল। তোর ছেলে আর ছেলের বউ কি শুরু করেছে? হ্যাঁ, তখনই চাচি বলে ওঠে, কি করেছে? হ্যাঁ। এরপর মা সবকিছু খুলে বলে চাচিকে। কোথায় চাচি নীলকে ফোন দিয়ে রাগ করবে? তারা নীলকেই বউ নিয়ে বাসায় ডাকছে। চাচির এমন কাজ দেখে তো সবাই প্রায় অবাক। যে মেয়েটার কারণে এত কাহিনী হলো, আর সেই মেয়েটাকে আজ বেরিয়ে নিয়ে বাসায় ডাকতেছে চাচি। এই তোর কি মাথা খারাপ হয়েছে? আমি ঠিকই আছি, আমার ছেলে বাইরে বউ নিয়ে থাকবে এটা আমি মানবো নাকি?
তুই মেনে নিবি ওই মেয়েকে? হ্যাঁ, মেনে নিব। তাতে কি হয়েছে? আমার ছেলে পছন্দ করেই বিয়ে করেছে। সবাইকে বলে রাখি, হাসিবের চাচি কিন্তু সুবিরা লোক না, অনেক ডেঞ্জার মহিলা। আচ্ছা ঠিক আছে, ডাক। আমাদের সাথে আর কথা বলিস না কোনো প্রকার। এই কথা বলে হাসিবের মা চলে আসে। মা বাদ দাও তো, কে কি করে করুক, তোমার এই বউ তো আগের মতো না। ভয় লাগে রে বাবা, যদি কিছু হয়। তখনই যারা বলে ওঠে, মা ভয় করিও না, আমি আছি তো, তোমার পাশে সব সময় থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ রে মা, তাই করিস। আর এদিকে নীলা নীলা, আমাদের মা বাসায় ডেকেছে। তাই? কবে যাবা বাসায়? কিছুদিন পর যাব। এই নীল, আমার তো মনে হয় সামনের মাসেই বাচ্চা হবে, খুব ব্যথা করে পেট। তাই বুঝি? ভালোই হলো, বাসায় গিয়ে তোমার বাচ্চা হবে। হুম। এদিকে কিন্তু নীল ও নীলাও বিয়ে করে নিয়েছে। তো এইভাবে দিন কাটতে লাগলো সবার। প্রায় 1 মাস পর নীলাকে নিয়ে বাসায় এলো নীল। সবাইকে বলে রাখি, নীলের বাড়ি ও হাসিবের বাড়ি এক না, 2টি বাড়িতে বিভক্ত, শুধুমাত্র একটি দেওয়ালের তফাৎ। মা, নীলার হয়তো 2-1 মাসের মধ্যে বাচ্চা হতে পারে, একটু দেখে শুনে রাখিও কিন্তু। ঠিক আছে, সমস্যা নাই বাবা। আমার নাতি ভাই হবে, আমি দেখে শুনে রাখবো না তো কে রাখবে? নীলের মায়ের মুখে এমন মধুর কথা শুনে নীলা অনেক খুশি হয়। আর এদিকে হাসিবও যারা বলছে, এই জান, শুনেছ ওই কালনাগিটা এসেছে বাসায়? শুনেছি। ওই দিক যাবা না তুমি? এই দেখো না, আমার কবে বেবি হবে? তাই বুঝি, দেখতেছি। হাসিব যারা শুয়ে আছে তখনই যারা এই কথা শুনে হাসিব আবার শোনা মাত্রই যারার পেটের উপর থেকে শাড়িটা একটু সরিয়ে কান লাগিয়ে দেয়। এই কি করতেছ? বেবি আব্বু আব্বু বলে রাখতেছে, তাই শুনতেছে। পাগল একটা, এমন করে বুঝছি শোনা যায়? শোনা যায় গো বউ আমার। হাসিব যারা এমন কথা বলতেছিল, এমন সময় কান্না শব্দ শুনতে পেয়ে বাইরে আসে। কি হয়েছে মা, কে কান্না করতেছে? ওই কাল নাগিনীটার বাচ্চা হচ্ছে, ভেতরে যা তোরা দুজনে। ঠিক আছে মা। এটা বলে দুজনে রুমে চলে যায়। এদিকে নীলার বাচ্চা হয়, নর্মালে হয়, তাই সবাই কান্নাকাটি শব্দ পাচ্ছিল। এদিকে যখনই বাচ্চাটি হয় সবাই তো অবাক, কারণ কালো কুটকুটে একটি বাচ্চা হয়েছে, আবার একটি পাও নাই, প্রতিবন্ধী। এটা দেখে কেউ বিশ্বাস করতেই চাইছে না যে এটা নীলা আর নীলের বাচ্চা। দেখি দেখি আমার বাচ্চাটাকে। অতি আগ্রহে নীল বাচ্চাটি চাইলো। এই নে তোর বাচ্চা। নীলের এমন কথা একটু অবাক হলো নীলা। এরপর যখন নীলাকে বাচ্চাটি দেয়া হলো, এই না না, এটা আমার বাচ্চা হতেই পারে না, আমার বাচ্চা আমাকে দাও, এটা আমার বাচ্চা না। এটাই তোর বাচ্চা, বুঝেছিস? এমন করে বলতেছো কেন? সত্যি কি এটা আমাদের বাচ্চা? আমাদের না, শুধুমাত্র তোর আর হাসিবেরও বাচ্চা এটা। এই তোমার মাথা ঠিক আছে? কি বলতেছো এসব? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। দেখতে পাইতেছিস না, কালো একটি বাচ্চা যার পাও না একটি। এটা ঠিক হাসিব তোকে দিয়েছে। নীল, রাগ উঠায়ও না বললাম। এটা তোমার বাচ্চা, বুঝছো? আর হাসিবের কেন হবে? তুই আমাকে মিথ্যা বলছিস, তাই না? মিথ্যা কি বলবো? হ্যাঁ, তুই হাসিবের সাথে ও রাত কাটিয়েছিস, যেটা আমার কাছেই তুই গোপন করছিলি। আরে আমি না তোমাকে ভালোবাসি, তোমার সাথে থেকেছি। তবে বাচ্চা আমার মতো হয়ে হাসিবের মতো কালো হলো কেন? সেটা আবার আমি জানি নাকি? হ্যাঁ, চল বাচ্চাটি নিয়ে হাসিবকে দিয়ে আসবি। আমাদের বাচ্চা ওদের দিব কেন? যেমনই হোক, সেটা তো আমাদের দুজনের বাচ্চা। আমি এই কালো প্রতিবন্ধী বাচ্চার বাবা হতে পারবো না, আর আমি ভালো করে জানি ও এটা আমার বাচ্চা না, বুঝছস? এরপর সবাই জানাজানি হলো এটা হাসিবের বাচ্চা। যখন নীলা থেকেছে হাসিবের সাথে, তখনই বাচ্চাটি পেটে আসে নীলার। এসব কথা শুনে সবাই অবাক হয়ে যায়। বাচ্চাটি কালো বলে সবাই বিশ্বাসও করে নেয় এটা হাসিবেরই ঠিক বাচ্চা। যখনই হাসিবের কানে এই কথাটি গেল, হাসিব ভাবতেছে, যেই মেয়েকে আমি আজ অব্দি ছুঁয়ে দেখি নাই, তার পেটে কি করে আমার সন্তান যাবে? যারা বিশ্বাস করো, আমি নীলাকে ছুঁয়ে পর্যন্ত দেখি নাই, তবে ওর পেটে আমার সন্তান যাবে কেমনে? আমি জানি না তোমাকে কত বিশ্বাস করি আমি। তুমি আমাকে কেন বললে না নীলার সাথে ও থেকেছো? যারা তুমিও বিশ্বাস করতেছো এসব কথা? হ্যাঁ, সবাই বলতেছে, আমি কেন বিশ্বাস করব না বলো? সেটাই তো। ঠিক আছে, তুমিও বিশ্বাস করে নাও। এসব কথা বলতেছে হাসিব যারা, তখনই চিৎকার করে নীল বলে, এই কালাচান, বাইরে আয়। হাসিব কথাটি শুনেই বাইরে আসে। হ্যাঁ বলো, কি হয়েছে আর কেনই বা এত চিল্লাচিল্লি করতেছিস? এই নে তোর বাচ্চা, ঠিক তোর মতোই হয়েছে, কিন্তু একটি সমস্যা হলো
তোর হাত পা সব ঠিক আছে, কিন্তু তোর বাচ্চাটির পা নাই, প্রতিবন্ধী। তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, তোর বাচ্চা আমি নিব কেন? এই যে মহিলা, আমি আপনার সাথে কখনো থেকেছি বা আপনাকে টাচ করেছি? কথাটি নীলাকে বলল হাসিব। হ্যাঁ থেকেছো, আমাদের মাঝে শারীরিক সম্পর্কও হয়েছে, এটা তোমার বাচ্চা। এটা শোনার পর সবাই আরো অবাক হয়ে যায়। যে মেয়েটি একটু আগে বললো হাসিবের সাথে থাকেনি, এখন সেই বলতেছে থেকেছি। আপনি কি পাগল হয়ে গিয়েছেন নাকি? কি সব বলতেছেন? আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ আমার সব কিছুই ঠিক আছে, আপনার ঠিক নাই। মনে নাই বাসর ঘরের কথাটি? হাসিব এইসব শুনে প্রায় আকাশ থেকে পড়ে যাওয়ার মতো। কি হয়েছে বাসরাতে আমাদের? হ্যাঁ, বাহ, এত কিছু অল্পতেই ভুলে গেলেন। আমি কতবার বলেছি আমাকে নষ্ট করিয়েন না, আমি একজনকে ভালোবাসি। এসব তো আপনার মাথায় ঢোকেনি তখন। আমার কাছে এসে পাগলা কুত্তার মতো আমাকে ব্যবহার করলেন। সি 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 নীলা, তুমি এতটা নিচে নামালে আমাকে, আল্লাহ তোমার ভালো করবে না। এসব দেখে যারা কি বলবে ভেবে পাচ্ছে না, যে চুপ করে আছে। এত কথা জানি না, আপনার বাচ্চাকে আপনি নেন। তখনই হাসিবের মা বলে ওঠে, না, এটা আমার ছেলের সন্তান না, তুমি মিথ্যা বলতেছো, আমার ছেলেটাকে ফাঁসে দিতেছো। মিথ্যা হবে কেন ভাবি? দেখতেছেন না আপনার ছেলের মতো গায়ের রং, আর বলতেছেন সবকিছু মিথ্যা? এই নে তোর বাচ্চা। এটা বলে নীলার কোল থেকে বাচ্চাটি জোর করে নিয়ে হাসিবের কোলে দিয়ে দেয়। এটা তুই কি করতেছিস নীল? চলো সবাই এখন, ওর বাচ্চা ও কি করবে করুক। এই বলে যখনই সবাই চলে যেতে ধরে তখনই হাসিব বলে ওঠে, দাঁড়াও সবাই, এই বাচ্চাটি কার সবকিছু পরিষ্কার হবে ডিএনএ টেস্টের মাধ্যমে। এই কথাটি শোনা মাত্রই নীলার বুক কেঁপে ওঠে, কারণ নীলা জানে ডিএনএ টেস্ট করালে পরিষ্কারভাবে জানা যাবে এটা সত্যি নীলের ছেলে। এতক্ষণ সবকিছু বানিয়ে বলেছে নীলা, এখন কি হবে এটাই ভাবতেছে। হাসিবের এই কথাটি শুনে সবাই তো বলে ওঠে, ঠিকই তো, এটা কারো মাথায় এত সময় ছিল না। বাচ্চাটির ডিএনএ টেস্ট করা হোক। এরপর নীলার মুখের দিকে আর তাকানো যাচ্ছিল না। এরপর সবাই ডিএনএ টেস্ট করার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে চলে যায়। ডিএনএ টেস্টের জন্য যা যা লাগে সবকিছু নেওয়া হয়। এরপর প্রায় 1 ঘন্টা পর নাকি রিপোর্ট আসবে, তাই অপেক্ষা করতেছে। প্রায় 1 ঘন্টা শেষে ডাক্তার চলে আসে। আপনাদের সব সমস্যার সমাধান চলে এসেছে। বলেন কি রিপোর্ট আসলো? এই বাচ্চাটি হলো মিস্টার নীল আপনার। না, আমি বিশ্বাস করি না, এটা আমার বাচ্চা হতেই পারে না। আপনি আবার টেস্ট করান সব কিছু। সরি, আপনি বিশ্বাস করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। আমাদের রিপোর্ট ভুল আসে না, আপনি চাইলে অন্য ডাক্তারের কাছেও রিপোর্ট করাতে পারেন। ঠিক আছে, অন্য ডাক্তারের কাছেই যাব আমি। এরপর সবাই আবার অন্য ডাক্তার কাছে চলে যায়। কি আর করার, নীল বিশ্বাস না করলে সে অন্য ডাক্তার রিপোর্ট যখন আসলো, নীল মনে মনে ভাবতেছে, ঠিক এটা আমার বাচ্চা না ডাক্তার বলবে। এই যে নিন রিপোর্ট। নীল সাহেব কে এখানে? ডাক্তার আমি। এই বাচ্চাটি আপনার। এই কথাটি শুনে মাত্র নীল যেন পাগল হয়ে যাওয়ার মতো হলো। আমি বলেছিলাম না এই বাচ্চা আমার না? কি হলো মিস নীলা, এখন কি বলবেন আপনি? হাসিবের এমন কথাটি শুনে নীলাও কিছু বলেন। আর কি হলো, কিছু বলুন। মা চলো এখন। এরপর সবাই বাসায় চলে আসে আর জানতে পারে এটা হাসিবের সন্তান না, নীলা আর নীলের সন্তান। কথাটি শুনে সবাই হাসিবের কাছে ক্ষমা চায়, কারণ হাসিবকে সবাই বিনা কারণে সন্দেহ করেছিল। আরে সমস্যা নেই। এটা বলে হাসিব যখন রুমে আসে, এসে দেখে যে যারা কান্না করছে। হাসিব কিছু না বলে শুয়ে পড়ে। একটু পর যারা এসে বলে, হাসিব, আমাকে মাফ করে দাও। সবার এমন কথা শুনে আমি কি বলবো ভেবে পাইতেছিলাম না। ঠিক আছে, মাফ করে দিব। বলো আমাকে, এখন মন খুলে ভালোবাসা দিবা? ঠিক আছে। এটা বলে হাসিব যারাকে কাছে টেনে নেয় আর দেখতে পায় যে যারার ওই গোলাপি ঠোঁটগুলো কাঁপছে। হাসিব এমন অবস্থা দেখে আরো কাছে টেনে নেয়। হাসিবের এমন রোমান্টিকতা দেখে যারা নিঃশ্বাস যেন ভারী হতে থাকে। এমন অবস্থা দেখে যারা চোখ বন্ধ করে ফেলে। হাসিবার কিছু না ভেবে যারার ঠোঁট দুটি নিজের ঠোঁটের সাথে এক করে দেয়। যারাও আপন মনে হাসিবকে কিস করেই যাচ্ছে। এই, এখন ছাড়ো না গো। না, ছাড়বো না। কেন, তোমার ভালো লাগতেছে না? জানি না। এটা বলে আবারও কিস করতে থাকে। এভাবেই দুজনে ভালোবাসা আদান প্রদান করতে থাকে। এদিকে বাসায় এসে নীল যেন পাগলের মতো আচরণ করে। কি করবে এখন এই বাচ্চাকে, কিভাবে সমাজে মুখ দেখাবে, এটা ভেবেই নীলাকে ডাক দেয় নীল। এই তোর প্রতিবন্ধী বাচ্চাটাকে এই দিকে নিয়ে আয়। কথা মতো নীলা নিয়ে আসে বাচ্চাটি। এরপর বাচ্চাটি কোলে নিয়ে নীল গলা টিপে মেরেই ফেলবো তোকে আজ। আমার কপালে এমন প্রতিবন্ধী সন্তান আসতে হবে। নীল বাচ্চাটিকে এত জোরে গলা টিপে ধরেছে বাচ্চাটি কান্না করা শুরু করে দিয়েছে। তখনই নীলা বলে ওঠে, এই তুমি কি শুরু করেছো? হ্যাঁ, মেরে ফেলবা নাকি তুমি আমাদের সন্তানকে?
এই তোকে বলছি না, আমাদের সন্তান বলবি না, এটা তোর সন্তান, আমার না। কেন এই বাচ্চা কি আমি পরপুরুষের দ্বারা বানিয়েছি নাকি? সেটা তুই নিজেই ভালো জানিস। ডিএনএ দেখলে না ডাক্তার কি বললো? তবুও সন্দেহ করো? তখনই নীলের মা চলে আসে আর বলতে থাকে, নীল শোন, এই বাচ্চাকে কিছু একটা কর, কারণ এই বাচ্চা নিয়ে সমাজে মুখ দেখাইতে পারবি না। আমি কি করব বলো? তুই কি করবি মানে? তুই কি চাস এই বাচ্চা রাখতে? না, আমি চাই না, তবে একদিনেই সবকিছু হয় না, সব আস্তে আস্তে করব। ঠিক আছে, তাই কর। কি করবে তুমি আমার বাচ্চাকে? মেরে ফেলবা? প্লিজ এমন করিও না। তো এই বাচ্চা নিয়ে কি করবো? হ্যাঁ, আমি চাই না এই বাচ্চা, বুঝছো? এমন কথা বলতে নেই, আল্লাহ তো খুশি হয়ে দিয়েছে। চুপ করবি তুই? তোর পাপের কারণে আমার বাচ্চা এমন হয়েছে। আমার পাপ মানে? কি বলতে চাও তুমি? তুই হাসিবকে কত কি বলছিস মনে আছে? কত অপমান করছিলি, কত কি বলেছিলি, এই কারণে তোর এমন সন্তান হয়েছে। নীলা এইসব নীলের মুখে শুনে কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। সত্যি তো নীল সবকিছু সত্যি বলতেছে। তুই তোর বাচ্চা নিয়ে কিছুদিনের জন্য বাপের বাড়ি চলে যা, যদি পারিস ওদেরকে বাচ্চাটি দিয়ে আসবি। তুমি জানো না ওরা আমাদের সাথে কথা বলে না, ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক তৈরি কর গিয়ে, যেমন করে হয় হোক, তবুও এই বাচ্চা আমার সামনে থেকে নিয়ে যা। আমি যাইতে পারবো না, আমাকে মাফ করে দাও। দেখো আমি তো তৈরি করি না এমন সন্তান যে আমাকে দোষারোপ করো কেন? এত কিছু জানি না, যা বলছি তাই কর। নীলার কোনো উপায় না খুঁজে পেয়ে বাবার বাসায় যাবে বলে সিদ্ধান্ত নেয়। প্রায় 1 থেকে 2 মাস পরে আসবি আমার বাসায়। এতদিন পরে আসবো মানে? কি বলতেছো? এতদিন থাকবো কেন আমি? এত কিছু বলতে পারবো না, যা আজকেই। ঠিক আছে, চলে যাব। এরপর নীলা বাবার বাসায় যায়, কিন্তু গিয়ে দেখে যে ওখানে হাসিব যারা আগে থেকে আছে। কিন্তু ওইদিকে নীলাকে সবাই বাসায় দেখে অবাক হয়ে যায়। এই তোকে কে এই বাড়িতে ঢুকে দিয়েছে? হ্যাঁ বাবা, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও প্লিজ। সরি, আমি আপনাকে চিনি না। আপনি আমার বাসা থেকে চলে যান। আমার জামাই মেয়ে এসেছে, এখন কোনো রকম ডিস্টার্ব করবেন না। বাবা এমন করে বলতেছো কেন? আমি তো তোমার মেয়ে। না, আমার মেয়ে একটি। না নীলা, যারা তোমার মেয়ে। আমার মেয়ে নীলা মারা গিয়েছে, আপনি চলে যান। এই কথাটি শুনে নীলার বাবার পায়ে পড়ে, কান্না করা শুরু করে দেয়। বাবা আমাকে মাফ করে দাও, এই দেখো তোমার নাতিকে নিয়ে এসেছি আমি। এই কালো প্রতিবন্ধী বাচ্চাটি আমার নাতি হইতেই পারে না, বুঝেছিস? এত কথা বলার ইচ্ছা নাই, চলে যান। আমাকে তোমরা জায়গা না দিলে আমার আর যাওয়ার কোনো জায়গা থাকবে না। কেন, তোমার শ্বশুর বাড়ি কি হলো? পর নীলা সবকিছু খুলে বলে এই কাহিনী। ভালোই তো হয়েছে, আমার সম্মান মাটিতে ডুবে গিয়েছিস, এখন বুঝ মজা কেমন লাগে। তখনই হাসিব বলে ওঠে, বাবা, এইটুকু বাচ্চা নিয়ে কোথায় যাবে? যদি পারেন ক্ষমা করে দেন। তুমি তো জানো বাবা, এই মেয়ে কত খারাপ। আমি চাই না আমার এই মেয়ে আমার বাসায় ঢুকে আবার কিছু করুক। ঠিক আছে, আপনি যেটা ভালো বোঝেন। এরপর নীলার বাবা নীলাকে আর বাসায় উঠতে দেয় না। নীলা কোনো উপায় না পেয়ে আবার নীলের কাছে চলে যায়। সবাই ভাবতেছেন যারা হাসিব কবে আসলো শ্বশুর বাড়িতে। যারা বলতেছিল যে চলো আজ আমাদের বাসায় থেকে ঘুরে আসি, তো তাই এসেছিল। তারপর তো দেখলেন কি হলো। তোমরা সবাই ভিতরে চলো। নীলাকে বিদায় করে দিয়ে জারার বাবা বলল ভিতরে যেতে। হাসিব যখনই জারার হাতটি ধরে ভিতরে আসতে চলল, যারা হাতটি ধরতে দিল না। হাসিব ভাবতেছে যারা তো এমন কখনো করে না, আজ হঠাৎ করেই হাত ধরতে দিল না, কারণটা বুঝলো না। কিছু না বলে ভিতরে আসে। এরপর খাওয়া দাওয়া শেষ করে হাসিব বলে, যারা চলো একটু ছাদে যাই তোমাদের। আপনি যান, আমি যাব না। তোমার আবার কি হলো বলবে একটু? কিছু হয়নি, আপনি যান, আমার ভালো লাগতেছে না। বলো না শোনা বউ আমার। আপনি ভালো জানেন কি হয়েছে। জানলে কি আর তোমাকে বলতাম? থাক, জানা লাগবে না, অজানাই থাক। হাসিব কিছু না বলে জারাকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ মাই ডিয়ার ওয়াইফ। তবুও যারা কোনো কথা বলল না, বরং হাসিবের কাছ থেকে নিজেকে সরিয়ে নিল। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, বলবা তো কি হয়েছে? ঠিক আছে থাকো তুমি তোমার বাবার বাসায়, আমি গেলাম। এটা বলে হাসিব চলে আসে। যারা হাসিবকে বাধাও দিল না, যাইতে দিল। এদিকে যারা মনে করেছিল হাসিব হয়তো মজা করতেছে, যাবে না। প্রায় 10 মিনিট হলো হাসিব আর ভিতরে আসতেছে না। তাই অতি আগ্রহে একটু বাইরে আসে যারা। এসে দেখে কোথাও নেই হাসিব।
বাবা হাসিব কোথায় গেল? ও জামাই তো বললো একটু নাকি কাজ আছে বাইরে, তাই কাজটি সেরে আসতেছে, এটা বলে গেল। এবার হাসিবকে ফোন দেয় যারা, কিন্তু ফোনও অফ। কি করবে বুঝতেছে না। কোনো কিছু না ভেবেই যারাও রওনা দেয় বাসায় আসার উদ্দেশ্যে। প্রায় 20 মিনিট পর যখন বাসায় আসে যারা, তখন দেখতে পায় যে হাসিব রুমেও নাই। তাই ছাদে যায়, গিয়ে দেখা যায় বসে বসে সিগারেট খাচ্ছে। কোনো কথা না বলে পেছন থেকে গিয়ে হাসিবকে জড়িয়ে ধরে যারা। তুমি এখানে? তুমি চলে আসবে আমি বুঝে থাকবো, সেটা হয় নাকি? ভালোই নাটক জানো। কি আমি নাটক করি? ঠিক আছে তুমি থাকো, আমি গেলাম। এটা বলে যখনই যারা যাইতে ধরবে হাসিব হাতটি ধরে ফেলে। কোথায় যাবা শুনি আমাকে ছেড়ে? জানি না। আচ্ছা বলো তো আজ কেন এমন করলে আমার সাথে? এরপর যারা বলতে থাকে, তুমি কেন বলছো তখন বাবাকে যে নীলাকে ক্ষমা করে দিতে? হ্যাঁ, তুমি জানো না কত খারাপ ও, আর তুমি ওর দিকে সায় দিতেছ, তাই এমন করেছি। তাই বলে এমন করবে? আমি খুব কষ্ট পাইছি। আচ্ছা ঠিক আছে, তোমার কষ্ট দূর করতেছি। এই বলে দুজনে দুজনকে জড়িয়ে ধরে। দেখছো আকাশটা আজ ভালো না, বৃষ্টি হবে। আজ বৃষ্টিতে গোসল করবো দুজনে। হাসিব যারা এমন কথা বলতেছিল তখনই আবার বৃষ্টিও শুরু হয়ে যায়। যারা ভিজতে ছিল আর হাসিব তাকিয়েছিল ওর দিকে। এই কি দেখো এমন করে? হ্যাঁ, তোমাকে দেখি। ইস কত সুন্দর তুমি। আগে বুঝি দেখো নাই, আজ নতুন করে দেখতেছো? জানো তোমার প্রেমে পড়ে যাচ্ছি তোমাকে এই অবস্থায় দেখে। অপরূপা তুমি। এই আমার কিন্তু লজ্জা করতেছে, এমন করে বলিও না তো। এরপর হাসিব যারাকে কাছে টেনে নিয়ে কপালে একটি চুমু দেয়। এবার যেন বেশি লজ্জা পেল যারা, তাই হাসিবের বুকে মাথা লুকালো। এদিকে আবার নীলা বাসায় এসে দেখতে পায় যে নীলের মামাতো বোন এসেছে। তোকে না বলছি 2 থেকে 3 মাস পরে আসবি, আবার এখনই আসলি যে? ওরা আমাকে উঠতে দেয়নি। তাই বলে এখানে চলে আসবি? তবে কোথায় যাব? এটা তোর বউ আর মেয়ে পাস নাই? এমন মেয়েকে কেউ বিয়ে করে? বাদ দে, উপরে চল। এই শোন, এই বাচ্চা নিয়ে আমার সামনে আসবি না বললাম। নীলা বুঝতে পারছে না এসব কি হচ্ছে, নীল এত চেঞ্জ কেমনে হলো। নীলাও আর কোনো কথা না বলে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। প্রায় 3 বা 4 ঘন্টা ঘুম পাড়ার পর দেখতে পায় যে নীল এখনো ঘুমোতে আসেনি। রাত প্রায় 12টা বাজে, তাই একটু নীলা বাইরে খুঁজতে আসে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তাই নীলা ছাদে আসতে ধরে নীলকে খোঁজার জন্য। তখনই গেস্ট রুম থেকে অশ্লীল আওয়াজ আসতে থাকে। তো নীলা জানালা দিয়ে দেখে যে নীল ও তার মামাতো বোন এক বিছানায় শুয়ে পরক্রিয়া করছে। এমন অবস্থা নিজের চোখে দেখবে নীলা ভাবতেই পারেনি। তখন নীলা শুনতে পায় নীল তার মামাতো বোনকে বলতেছে, এই মিম, তোমাকেও যে আমি বিয়ে করছি এই কথাটি যেন নীলা না জানে। না, কেউ জানবে না। আচ্ছা, কবে মেয়েকে বাড়ি থেকে সরাবে তুমি? দেখো না কি করে সরাই, কোন একটি কাহিনী করে ওকে ডিভোর্স দিব আমি, বুঝছো? এতদিন আমি কোথায় থাকবো? হ্যাঁ, কোথায় আবার থাকবে? আমার বাসায় থাকবে। মা তো জানে তুমি আমার বউ, সমস্যা কোথায়? তবুও যদি নীলা জানতে পারে তখন কি হবে? জানবে না, বুঝছো? ঠিক আছে, শোনা আমার, তুমি যত তাড়াতাড়ি পারো নীলাকে বাসা থেকে বের করো। অবশ্যই। এই শোনো, তুমি এখন ঘুমিয়ে পড়ো, আমি রুমে যাই, তা না হলে সন্দেহ করবে নীলা। এই থাকো না একটু পাশে, তোমাকে ছাড়তে ইচ্ছে করতেছে না। ঠিক আছে জান আমার। ফজরের সময় উঠে রুমে যেও, এখন থাকো তুমি। তাই জান আমার। এটা বলে নীল মিমকে আদর করতে থাকে। এইসব নীলার এতটাই কষ্ট হচ্ছে যে বলে বোঝাইতে পারবে না। এরপর নীলা চোখের পানি মুছতে মুছতে রুমে যায়। নীল আসার অপেক্ষা করছে থাকে, কিন্তু নীল আসে না। কান্না করতে করতে নীলা কখন ঘুমিয়ে পড়ে নিজেই জানে না। যখন নীলার ঘুম ভাঙলো তখন দেখেছে নীল সোফায় শুয়ে আছে। ব্যাপারটা বুঝলো না। তখন নীলা ভাবছে, যে ছেলেটা আমাকে ছাড়া ঘুমাইতে পারতো না, আর সেই ছেলেটা আজকে আমাকে ছেড়ে সোফায় ঘুমিয়ে আছে। এসব কিছু নীলা ভাবছে, এমন সময় নীলার ঘুম ভেঙে যায়। তখনই নীলা জিজ্ঞেস করে, তুমি সোফায় শুয়ে কেন? ভালো লাগছে তাই শুইছি, কোনো সমস্যা তোর? সমস্যা তো আছেই, কারণ হলো বিছানায় তো জায়গা আছে, তো ওখানে ঘুমানোর কারণ কি জানতে পারি? তোর প্রতিবন্ধী সন্তান, ওর সাথে আমি কিভাবে ঘুমাবো এটা কেমনে ভাবলি তুই? ও সেটাই তো। ঠিক আছে, সোফায় আমি ঘুমাবো আমার সন্তান নিয়ে, তুমি খাটে ঘুমায়ো, কেমন? ঠিক আছে, আজ থেকে ঘুমাবো। একটি কথা বলি আমি। বল, কি বলবি? তোমার জীবনে কি অন্য কারো আবির্ভাব হয়েছে? কি বললি তুই? আমাকে দেখে কি এমন মনে হয়? তোর সাহস কেমনে হয় এমন কথা বলতে? না, তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো।
তাই বললাম, বুঝছো? তোর যা ইচ্ছে ভাবতে পারিস। এমন সময় মিম রুমে এসে বলে, ভাইয়া চলো না একটু ঘুরতে যাই, আমি এই শহরে কিছুই চিনি না। ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও, আমি রেডি হচ্ছি। এটা বলা মাত্রই নীলা বলে ওঠে, আমিও যাব তোমার সাথে ঘুরতে। না, তুই যাইতে পারবি না, আর আমার বোন এই শহরে কিচ্ছু জেনে না, তাই ওকে একটু ঘুরতে নিয়ে যাব। তো আমি গেলে সমস্যা কি তোমার? এত কথা বলবি না, তুই বাসায় থাক। না, আমি যাব। নীলার এমন জেদ দেখে নীল কষে একটা থাপ্পড় দেয়। তোকে বলছি না বাসায় থাক। হ্যাঁ, আমি গেলে আবার তোমার প্রেম হবে কেমনে? হ্যাঁ, কি বললি তুই? কেন কিছু ভুল বললাম নাকি? হ্যাঁ, এত বড় সাহস তোর, আমাকে এই সব বলিস? এই বলে নীল একটি লাথি নিয়ে এসে নীলাকে মারতে থাকে। ভুলবশত একটি মায়ের নীলার সন্তানের গায়েও লাগে। সাথে সাথে নীলা তার সন্তানকে কোলে নিয়ে দেখে যে সন্তান মারা গিয়েছে। নীলা যখনই দেখে সন্তান মারা গিয়েছে, নীলা কান্না করা শুরু করে দিয়েছে। একটি কথা বলি, সন্তান যেমনই হোক না কেন, মা তো মাই। কারণ সন্তান অন্ধ বা কথা বলতে পারে না, চলতে পারে না, তবু কিন্তু মায়ের ভালোবাসা কমে না। তেমনি নীলা খারাপ হলেও একটি সন্তান জন্ম দিয়েছে, তাই সন্তানের প্রতি তার ভালোবাসাও আছে। নীলও ভাবতে পারেনি এমন কাহিনী ঘটে যাবে। এরপর পুরো গ্রামে বলে বেড়ায় অসুস্থ হয়ে সন্তান মারা গিয়েছে। সবার মনে তবুও সন্দেহ থেকে যায়, কিন্তু কেউ কিছু বলে না। এদিকে নীলও নীলাকে বলে দেয় যদি মুখ খুলে যে বাচ্চাকে নীল মেরে ফেলেছে, তবে নীলাকেও এমন মারতে মারতে মেরে ফেলবে। এভাবে নীলাও চুপ হয়ে থাকে। এভাবে নীলার জীবন কাটতে লাগলো। নীলাকে এখন ভালোবাসে না, ভালোভাবে কথা বলে না, কেউ খাইতে দেয় না। এর কারণ হলো নীলা এখন ভীমকে বিয়ে করেছে। নীলও ভীম সুন্দর জীবন অতিবাহিত করতে থাকে। নীলা এখন ভীমকে শুধুমাত্র ভালোবাসে, নীলাকে ঘৃণা করে। এর কারণ ভীম অনেক টাকা দিয়ে বিয়ে করেছে নীলকে। এখানে বুঝি নীল টাকার জন্য সবকিছুই করতে পারে। নীলাকে অনেক মারে সবাই, যাতে করে নীলা বাসা থেকে চলে যায়। কিন্তু নীলা যাবে কোথায়, খাবে কি, এটা ভেবেই কোথাও যায় না। হাজারো মার খাবার পরেও এই বাসায় থাকে কাজের মেয়ের মতো। এইটি কথা, নীল কিন্তু এখানে নীলাকে ডিভোর্স দিয়েছে, কিন্তু নীলা দেয়নি এখনো। কারণ নীলকে সত্যি অনেক ভালোবাসে যে নীলা। এমন করে প্রায় 5 বা 6 মাস হয়ে গেল। তো হঠাৎ একদিন নীলার বাবা জারার বাসায় ঘুরতে আসে। এসে দেখতে পায় নীলার এমন নাজেহাল। এই অবস্থা দেখে অনেক কষ্ট হয় নীলার বাবার, কিন্তু কিছু বলে না। নীলার বাবা জারার বাসায় এসেছে কারণ হলো জারার বাচ্চা হবে, এই জন্য। বাবা দোয়া করিও আমার জন্য, শুনেছি বাচ্চা হবার সময় অনেক কষ্ট হয়, আবার অনেকেই মারা যায়। অবশ্যই মা, দোয়া করব। তোমার কিছু হবে না, চিন্তা করিও না। এরপরে জারার পেটে ব্যথা ওঠে, তাই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সময় জারা বলে, হাসিব, আমার না খুব ভয় লাগতেছে, যদি আমার কিছু হয়। ওই চুপ করবে তুমি, এসব কথা বলতে নেই, তোমার কিছু হবে না। তবুও কথা দাও, যদি আমার কিছু হয় আমার সন্তানকে কখনো অবহেলা করবে না, কখনো কষ্ট দিবে না, কথা দাও। ঠিক আছে, তোমাকে কথা দিলাম। একটি চুমু দাও না হাসিব আমার কপালে। হাসিব কিছু না ভেবে কপালে চুমু দেয়। এরপরে হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তার, আমার স্ত্রীকে দেখুন প্লিজ। সমস্যা নাই, আপনারা বাইরে থাকেন, বাচ্চা হলেই আপনাদের জানাইতেছি। হাসিব, আমার খুব ভয় করতেছে। কিছু হবে না পাগলি, আমরা আছি তো। এরপরে ডাক্তার জারাকে রুমে নিয়ে গেল। সবাই বাইরে অপেক্ষা করছে এখন কখন ডাক্তার এসে খবর দেবে। প্রায় 1 ঘন্টা পরে ডাক্তার বাইরে এসে বলে, আপনার স্ত্রীকে বাঁচাইতে পারিনি, এই নিন আপনার সন্তান। ডাক্তার এমন কথা শুনে সবাই যেন থমকে গিয়েছে। কেউ আর বাচ্চাটি নেওয়ার সাহস পাচ্ছে না, সবাই জারার কথাই ভাবছে। ডাক্তার এমন কথা শুনে হাসিব বাচ্চাকে না নিয়ে সোজা অপারেশন রুমে চলে যায়। গিয়ে দেখে যে জারাকে সাদা কাপড়ে মুখটি ঢেকে রেখেছে। তখন হাসিব বলে, যারা, এই যারা, তোমার কিছু হতে দিব না আমি। এই দেখো না, আমি এসেছি, তোমার সাথেই তো আছি, একটু চোখ মেলে দেখো না। ও যারা, কথা বলো, তোমার কিছু হতে পারে না, আমি তোমার কিছু হতে দিব না, তুমি আমাকে ছেড়ে যাইতে পারো না। হাসিবের এমন পাগলামি দেখে ওর মা এগিয়ে আসে। বাবারে, বৌমার নেই এই দুনিয়াতে। আমার সাথে কেন এমন হয় মা? জীবনে একটু সুখ করতে পারলাম না? যখনই সুখের দিন আসলো, যাকে ঘিরে আমার সব সুখ, আজ সেই চলে গেল। এসব বলতেছে আর পাগলের মতো কাঁদতেছে হাসিব। যারা, চোখ মেলে দেখো না, তোমার সন্তান, তোমার জামাই তোমার জন্য অপেক্ষা করতেছে। হাসিবের হাজারো চোখের জলেও যেন যারার ওই চোখ আর খুলতেছে না। এই যারা, তোমার এই কালো জামাইটাকে আর কে ভালোবাসবে তুমি ছাড়া? উঠো না যারা, আমি যে পারবো না তোমাকে ছাড়া থাকতে, তোমাকে খুব ভালোবাসি যারা। হাজারো অজুহাতে যেন যারাকে আর ফেরাতে পারতেছে না হাসিব। এমন করলে তো
হবে না হাসিব। তুমি যদি এমন করো তোমার সন্তান এর কি হবে? হ্যাঁ, জারার বাবা একটু কঠোর হয়ে হাসিবকে বলতেছে, কারণ যদি এখানে জারার বাবাও খুব বেশি কান্না করে তবে হাসিবকে আটকানো যাবে না। বাবা, আমার জারার কি হলো? কেন আমাকে একা করে চলে গেল? আমি এখন কি নিয়ে থাকবো? কাকে নিয়ে বাঁচবো? হাসিবের এমন কথা শুনে যারা বাবা কি বলবে ভেবে পাচ্ছে না। এরপরে যারা ওকে বাসায় নিয়ে আসা হয়। এরপর সব কাজ ঠিকঠাক করে যারাকে মাটি দিয়ে আসা হয়। মাটি দিয়ে এসে সবাই ভাবতেছে, এখন এই বাচ্চাটির কি হবে? কে দেখাশোনা করবে? কে মায়ের আদর দিয়ে বড় করবে? তখন হাসিব বলে ওঠে, আমি ওকে দেখাশোনা করব? আমি মানুষের মতো মানুষ করব? সবাইকে বলে রাখে বাচ্চাটি কিন্তু মেয়ে সন্তান হয়েছে, একদম তার মায়ের মতো হয়েছে, ফুটফুটে সুন্দর। এবং হাসিবের এমন কথা শুনে তার মা বলে ওঠে, হাসিব, বাচ্চাটিকে খাওয়াবো কি? কিছু খাইতেই চাইতেছে না। মায়ের দুধ না খেলে কেমনে এই অবস্থায় বাঁচবে? গরুর দুধ মুখে নিতেই চায় না। সমস্যা নেই মা, ডাক্তারের পরামর্শ নিয়ে কিছু খাওয়াবো। এরপর হাসিব ডাক্তারের কাছে ফোন দেয়। ডাক্তার, বাচ্চা তো কিছু খাইতেই চায় না। গরুর দুধ খাওয়ানোর চেষ্টা করুন। সেটাও করেছি কিন্তু খায় না। তবে দেখেন আপনার বাসার আশেপাশে কোনো গর্ভকালীন মা আছে কিনা, যদি থাকে তো বলে একটু খাওয়ানোর চেষ্টা করেন। ঠিক আছে ডাক্তার। এরপর সবাই খুঁজতে থাকে এমন গর্ভবতী মহিলা কেউ আছে নাকি যে বাচ্চাটিকে একটু দুধ খাওয়াবে। অনেক খোঁজার পরেও কেউ খুঁজে পেল না। এভাবে প্রায় 2 দিন চলে গেল, কিন্তু কোনো মহিলা খুঁজে পেল না। সবাই অনেক হতাশ হয়ে ভাবতেছে কি করা যায়। অন্যদিকে নীলা এইসব কিছু জানতে পেরে মনে মনে ভাবতে থাকে, আমি জানি যারার বাচ্চাকে খাওয়াই, তবে তো বাচ্চাটি বাঁচবে। আর আমার বাচ্চাটি তো মারা গিয়েছে, 4-5 মাস হয়েছে। কিন্তু ওরা কি আমাকে দেবে বাচ্চাকে আমার কাছে? সবাইকে বলে রাখি নীলা কিন্তু নিজের ভুল বুঝতে পেরেছে আর অনেক শাস্তিও পেয়েছে। তা এখন নীলাও ভালো হয়ে গিয়েছে। এসব ভাবতে ভাবতে নীলা হাসিবের বাসায় চলে যায় সবার সামনে। সবাই আলোচনা করতেছে, এমন সময় নীলা বলে ওঠে, আচ্ছা, আমি কি একটু বাচ্চাটিকে দেখতে পারি? তখনই হাসিব রেগে গিয়ে বলে, তোকে কে এই বাসায় ঢুকতে দিয়েছে? হ্যাঁ, বেরিয়ে যা বাসা থেকে। তবু নীলা জোর করে বলে ওঠে, আমার বাচ্চাটি তো মারা গিয়েছে, প্রায় 4-5 মাস হয়। আমি কিন্তু চাইলে দুধ খাওয়াতে পারি বাচ্চাটিকে। নীলার এমন কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ যে মেয়েটি এত খারাপ সে আজ এমন কথা বলতেছে। সবাই ভেবে বলে, আচ্ছা ঠিক আছে, দেখো। কিন্তু তখনই হাসিব বলে ওঠে, না, আমি দিব না। এই মহিলা কাল নাগিন, আমার বাচ্চাকেও শেষ করে দিতে এসেছে। আপনি চলে যান এখান থেকে, আপনাকে খাওয়ানো লাগবে না। এরপর নীলা চলে যেতে ধরে, কিন্তু বাচ্চাটি এতটাই কান্না শুরু করে দেয় খিদের জ্বালায়। তখন সবাই হাসিবকে বোঝায় যে নীলা তো ভালো হতে পারে, একবার দেখুন হাসিব। অনেক বোঝানোর পর হাসিব রাজি হয়। এরপর নীলাকে আটকে বাচ্চাটিকে কোলে দেওয়া হয়। এরপর যখন নীলা বাচ্চাটিকে দুধ পান করে, আশ্চর্যভাবে বাচ্চাটি কান্না থেমে যায়। এমন অবস্থা দেখে তো সবাই অবাক হয়ে যায়। হাসিব আর নীলাকে কিছুই বলতেছে না। সবাই বলে, নীলা, তুমি কি প্রতিদিন এমন করে ওকে খাওয়াবে? এতে নীলাও রাজি হয়ে যায়। এরপর এভাবে দিন কাটতে লাগলো। নীলা সময় করে চুপিসারে এসে দুধ পান করিয়ে চলে যায়। সবাই ভাবতে লাগলো নীলা এখন ভালো হয়ে গিয়েছে। এরকম চলতে চলতে বাচ্চাটি যখন 4-5 মাস হয়, তখন আর নীলাকে ছাড়া থাকতে চায় না। এখন কি করবে এটা সবাই ভাবতেছে। তখন নীলা বলে ওঠে, আপনারা যদি চান তাহলে আমি আপনাদের সাথে থাকবো। তখন হাসিব বলে ওঠে, তোমার স্বামী কি বলবে? ও নীল তো আমাকে ডিভোর্স দিয়েছে 1 বছর আগে, শুধুমাত্র আমি দেইনি। ভেবেছি আমিও দিব এই বাচ্চাটির জন্য। মানে কি বলতেছে এইসব? আমি ডিভোর্স পেপারে এখন সাইন করে নীলকে মুক্তি দিব, কারণ ওর তো এখন বউ আছে আমি বাদেও। নীলার এমন কথা শুনে হাসিব কিছু বলে না। আর এদিকে নীলাকে সবাই এখন বিশ্বাস করে, কারণ নীলার মনের ভুল বুঝতে পেরেছে। নীলার বাবাও মাফ করে দিয়েছেন, কারণ জারার মেয়েকে এত আদর ভালোবাসা দিয়ে মানুষ করতেছে তাই। সবাইকে বলে রাখি জারার মেয়ের নাম কিন্তু রোজা রাখা হয়েছে। আজ নীলাও ডিভোর্স পেপারে সাইন করে নীলকে বলে, এই নাও নীল, তোমার ডিভোর্স পেপারে আজ আমি সাইনও করেছি, তুমি মুক্তি আজ থেকে। নীল এটা পেয়ে এতটা খুশি হয়েছে ভাবতেই পারছে না। তোমাকে অসংখ্য ধন্যবাদ নীলা, আমাকে মুক্তি করার জন্য। নীলা কান্না চোখে বলে, ঠিক আছে, ভালো থেকো। এটা বলে নীলা চলে আসে হাসিবের বাসায়। এখন নীলা সবার সাথে ভালো ব্যবহার করে, সবাইকে অনেক ভালোবাসে। আগের ভুলের জন্য সবার কাছে মাপ চেয়ে নেয়। সবাই তাকে মাফও করে দেয়। নিজের সন্তানের মতো লালন পালন করতে থাকে রোজাকে। এভাবে প্রায় 4 বছর যখন হলো রোজার বয়স, তখন রোজা নীলাকে মা বলে ডাকে, কারণ রোজা জানে না যে নীলা তার সত্যিকার মা না। তো হঠাৎ একদিন নীলা বলে উঠল, সবাই তখন বাসায় উপস্থিত ছিল, হাসিব, আজ প্রায় 4 বছর হলো
রোজার। এখন তো আমার দরকার নেই, তাই আমি এখন চলে যেতে চাই। আর কতদিন থাকবো আপনাদের বাসায়? কথাটি শুনে সবাই অবাক হয়ে কি বলতেছে এইসব নীলা। তখন হাসিবের মা বলে ওঠে, কেন নীলা, আমাদের সাথে কি তোমার ভালো লাগে না? অবশ্যই লাগে, কিন্তু কোন অধিকারে থাকবো আমি? তখনই হাসিব বলে ওঠে, কেন বইয়ের অধিকারে থাকবে? রোজার মা হিসেবে থাকবে। বউ মানে? মা বলেছে তোমাকে আবার বিয়ে করে নিতে। তুমি নাকি অনেক ভালো হয়ে গিয়েছো, সবার মন জয় করেছো, তাই মা আমাকে বলেছে সামনের মাসে আমাদের বিয়ে। ভেবেছিলাম তোমায় সারপ্রাইজ দিব, কিন্তু তুমি তো থাকতে চাইতেছো না। না না, আমি থাক। নীলার এমন কথা শুনে বাসার সবাই হেসে দেয়। আজ বিয়েটা হলে হয় না? আজকে? আজকে রোজার 4 বছর পূরণ হলো, আজকেই বিয়েটা সেরে ফেলি। ঠিক আছে। এরপরে হাসিব আজকেই নীলাকে বিয়ে করে। আস্তে আস্তে বাসর রাত। নীলা রোজা কি ঘুমিয়েছে? ঘুমিয়ে গিয়েছে। তখন হাসিব নীলার কাছে গিয়ে বলে, নীলা, কখনো রোজাকে কষ্ট দিও না, নিজের সন্তানের মতো দেখিও। তোমাকে কথা দিলাম, রোজা আমার নিজের মেয়ের মতোই ভালোবাসা পাবে। জানো, আজ যারার কথা খুব মনে পড়তেছে। যারা থাকলে আজ কত খুশি হতো। যাই হোক, ঘুমিয়ে পড়ো নীলা। বাসর রাতে বুঝি ঘুমিয়ে পড়ে সবাই? তবে কি করে শুনি? এই কথাটি শেষ হতে না হতেই নীলা হাসিবকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। যা, তুমি খুব দুষ্ট। কে শুনে কার কথা? হাসিব পাগলের মতো ভালোবাসতে থাকে নীলাকে। আর এভাবেই নীলা, হাসিব, রোজা তাদের ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।